কনটেক্সট অফ দ্য প্রসেস পর্যন্ত দেখছিলাম, রাইট? যে হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দ্য প্রসেস, যে শুধু প্রসেসের ইনফরমেশন গুলো রাখলেও হয় না, তার সাথে তার কনটেক্সচুয়াল ইনফরমেশন গুলো লাগে, যে কারেন্টলি কতখানি কাজ হয়েছে, যাতে আপনি পরে এগুলা নিয়ে পরের বার রিজিউম করতে পারেন এন্ড হোয়াট নট। সো যে এক্সাম্পলসটা আমি দিছিলাম সেই এক্সাম্পলটা নিয়ে শুরু করি। তো ধরুন আপনার কাছে, এরকম একটা জায়গা আছে, ঠিক আছে, যেখানে এখানে মেবি একটা প্রসেস রাখা, এখানে মেবি আরেকটা প্রসেস রাখা, ঠিক আছে? তো ধরেন এটা প্রসেস টু, এটা ধরেন প্রসেস ওয়ান, এরকম দুইটা প্রসেস রাখা। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম আপনাদেরকে যে লেটস সে প্রসেস ওয়ানে ধরেন a equals to 40। হুম, তো ধরেন আমার কাছে এরকম দুইটা প্রসেস আছে, ঠিক আছে? একটা প্রসেস হচ্ছে এই কোড বেসটাকে রান করে, এই প্রসেসটা এই কোড বেসটাকে রান করে, ঠিক আছে? সো আমরা যখন বলছিলাম, আমরা একটা কথা বলছিলাম যে সিপিইউ কখনো একই সাথে আপনার একটা প্রসেস শেষ করে আর একটা প্রসেস রান করবে এরকম করে কাজ করে না। তো মনে আছে কিনা আমি যদি জাস্ট দেখাই, কাইন্ড অফ এমন, ধরেন একটা প্রসেস রান করলো P1, এটা শেষ হইলো, তারপরে P2 রান করলো, তারপরে এইটা শেষ হলো, তারপরে P3 রান করলো। এইটা সিপিইউ করে না। কেন করে না? পিছনে অনেক রিজন আছে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে মেবি প্রসেস 1, প্রসেস 2 আর প্রসেস 3 তিনজনই একই টাইমে আসছে। কিন্তু একজন সিপিইউ তে অ্যালোকেশন পাইছে, বাকিরা পায়নি। তাহলে বাকিদের কি একটা ইনডেফিনিট টাইম ওয়েট করা লাগবে না এই একটা প্রসেসের শেষ হওয়ার জন্য? সো সব প্রসেস কি একই অ্যামাউন্ট অফ টাইম লাগে? এটাও ভেবে দেখেন। ধরেন আপনি, আমি একটা এক্সাম্পল বলি। আপনি আপনার মোবাইলে একটা জিনিস ডাউনলোড করতেছেন, ঠিক আছে? আর সাথে আপনি আপনার মোবাইলে দেখতে পারতেছেন না বলে ব্রাইটনেসটা বাড়াইলেন। তো আপনি যখন ব্রাইটনেস বাড়ানোর জন্য স্লাইডারটা ঘুরাইলেন, ও একটা প্রসেস অন করলো, যে প্রসেসটা হচ্ছে ব্রাইটনেস স্লাইড করে দিচ্ছে। আর আরেকটা প্রসেস হচ্ছে যেটা আপনার ভিডিও ডাউনলোড করতেছে। তো আপনি যখন ব্রাইটনেসটা বাড়াইলেন, সাথে সাথে সিপিইউ আপনার অপারেটিং সিস্টেম কি করলো? আপনাকে ব্রাইটনেসটা নগদ বাড়াই দিল। এখন ওই অপারেটিং সিস্টেম যদি বলতো যে প্রসেস 1 টা তো রান করতেছে, এটা শেষ হোক, তারপরে আপনারটা আমি কাজ করব। তাহলে কি হইতো? ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? তখন কি হইতো? ওর তাইলে আপনার কম্পিউটারে সবকিছু ডাউনলোড হওয়ার জন্য ওয়েট করা লাগতো। সেই ডাউনলোডটা শেষ হওয়ার পর ব্রাইটনেস অটোমেটিক একটা হঠাৎ করে র‍্যান্ডম পয়েন্টে বেড়ে যেত। তো এইটা কি আপনার জন্য ঠিক হইতো? না, রাইট? বুঝতে পারতেছি তো, রাইট, আমি কি বুঝাইতেছি? সো সবসময় যে একটার পর একটা হবে, যে সিকোয়েন্সিয়াল ম্যানারে কাজ করবে, এটা কিন্তু কখনোই ট্রু না। সো এটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে ওরা সবাইকেই চেষ্টা করে একটা ইকুয়াল ফেয়ার চান্স দেওয়ার, যাতে ওরা সবাই তাদের কাজটা, যদি নো ম্যাটার হাউ স্মল অর বিগ ইট ইজ, যাতে করতে পারে। আর যদি প্রায়োরিটি থাকে সেক্ষেত্রে তো খুবই ডিফারেন্ট ব্যাপার। তো ধরেন প্রসেস 1 এতখানিক টাইম রান হইছে। এখান থেকে প্রসেস 2 রান হলো। এরপরে প্রসেস 2 এতখানিক টাইম পর সাসপেন্ড হলো। তারপরে প্রসেস 1 আবার রান হলো। এতখানিক টাইম প্রসেস 1 বেবি ওয়েট করছে। এরপরে মেবি প্রসেস 1 সাসপেন্ড হইছে। এখানে প্রসেস 3 ধরেন এই টাইমে আসছিল। সো প্রসেস 3 এতক্ষণ ওয়েট করছে। এবার মেবি প্রসেস 3 রান হলো। তারপরে প্রসেস 3 ওয়েট করছে। মেবি প্রসেস 1 আবার রান হলো। করে শেষ হয়ে গেছে। তারপর মেবি প্রসেস 2 রান করলো এবং সেও শেষ হয়ে গেছে। তারপর এখান থেকে প্রসেস 3 রান করলো, করে সেও শেষ হয়ে গেল। ব্যাপারটা বুঝছি? মানে আমরা কিছুক্ষণ একেকটা প্রসেসকে রান করে আরেকটা প্রসেসে চলে যাই। আরেকটা প্রসেসকে রান করে আরেকটায় চলে যাই। আরেকটা রান করে একটায় চলে আসি। কিন্তু যদি খেয়াল করেন, কখনোই একই টাইম স্লাইসে ২ টা প্রসেস একসাথে রান হয়নি। আমার আঁকা একটু আউট অফ অ্যালাইনমেন্ট হইতে পারে। বাট ২ টা টাইম মানে একই জায়গায় একই সাথে ২ টা এরকম তীর নাই। মানে একই সাথে ২ টা প্রসেস একসাথে কখনোই রান হয়নি। এটা কেন হয়নি? মনে আছে কিনা আমি আগের দিন এটা বলছিলাম যে আমরা একটা সিপিইউ কোরের উপর বেস করে পুরো এক্সাম্পলস গুলা দেখি। যে সিপিইউ কোর যদি একটা থাকতো সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পলস গুলা দেখি। তো সিপিইউর যদি একটাই কোর থাকে, যদি সিপিইউর কোর যদি একটাই থাকে, সেক্ষেত্রে ও তো 1 ইনস্ট্রাকশন এট a টাইম রান করতে পারবে। ও তো চাইলেও ২ টা ইনস্ট্রাকশন রান করতে পারবে না। সো যেকোনো একটা প্রসেসই তো তার মানে রান করা লাগবে। তো চাইলেও একই সাথে a equals to ৪০ আর x equals to ১০ রান করতে পারবে না। সো ওকে যেকোনো একটা ইনস্ট্রাকশনই রান করতে হবে। সো যেকোনো এক প্রসেসের পর কাজ করে আরেক প্রসেসে যেতে হবে। তাই না? এইটাই আমাদের আগের দিনের পড়াটা এত দূরই ছিল না। পরে আমরা কি করছিলাম মনে আছে কিনা? দেখাইছিলাম যে সিপিইউর কোরের মধ্যে কিছু জেনারেল পারপাস রেজিস্টার থাকে। যেমন ধরেন
R1, R2, R3, R4 ধরেন এরকম ৪ টা জেনারেল পারপাস রেজিস্টার থাকে। ইনস্ট্রাকশন কাউন্টার থাকে যে এখন কোন ইনস্ট্রাকশনটা রান হবে। ইনস্ট্রাকশন কাউন্টার তো না, ইনস্ট্রাকশন পয়েন্টার থাকে। যে কোন ইনস্ট্রাকশনটা রান হবে। এরপরে ফ্ল্যাগ থাকে কিছু, অনেক ইনফরমেশন থাকে সিপিইউর কিছু রেজিস্টারে এবং সাথে একটা কোর থাকে যে কোরের মধ্যে অ্যাকচুয়ালি আপনার কাজগুলো হয়। তো একটা কোর শুধু কোর না, এর মধ্যে আরো অনেক ইনস্ট্রাকশন থাকে। অনেক 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 রকমের রেজিস্টার্স থাকে। মেমোরি লেআউট রাখার জিনিস থাকে। কিন্তু মাথায় রাখবেন সিপিইউ এট দ্য এন্ড অফ দ্য ডে ইট লিটারালি ক্যান ডু ওয়ান থিং। ইনস্ট্রাকশন সামনে দিবেন, ভ্যালু দিবেন, ও কাজ করে আপনাকে ভ্যালুর উত্তরটা বের করে দিবে। দ্যাটস ইট। এটা বাদে সিপিইউ কিছুই করে না। তো এখানে যদি এরকম যদি আপনার আর্কিটেকচার এইখানে যদি আমার এরকম একটা প্রসেস থাকে এই কোডগুলো রান করবে, আরেকটা প্রসেস যদি থাকে এই কোডগুলো রান করবে। সো ও কি করলো, ধরেন প্রসেস 1 নিয়ে রান শুরু করলো। সো প্রসেস 1 টা রান শুরু করলো। প্রসেস 1 এর লাইন নাম্বার 1 রান করলো। তাহলে ধরেন এই R1 এর মধ্যে রাখলো হচ্ছে 40, কারণ ওরা তো আচ্ছা কালারটা চেঞ্জ করে দেই। সো R1 এর মধ্যে ধরেন রাখলো 40, কারণ ওর কাজ কি? ওর তো কাজ হচ্ছে একেকটা রেজিস্টারের মধ্যে ভ্যালুগুলাকে কপি করে নিয়ে তারপরে কাজ করা। তারপরে ধরেন এই পরের লাইনটা রান হলো, তাহলে B ইকুয়ালস টু আসলো 30। তো এই মোমেন্টে এই মোমেন্টে আমার ওএস বলল ধরেন যে অনেকক্ষণ তো এটা রান করছো, এবার এক কাজ করো এখানে চলে যাও, প্রসেস 2 টা রান করা শুরু করো। তাহলে এবারও প্রসেস 2 রান করা শুরু করবে, করে এক্স ইকুয়ালস টু বসালে 10। সিন্স ও এখন প্রসেস 2 রান করবে, এগেন গেস সিপিইউর কিন্তু মানে সিপিইউ কিন্তু এত কিছু জানে না। সিপিইউ কিন্তু জানে না কোন প্রসেস থেকে কই আসছি। সিপিইউ কিন্তু কিছুই জানে না। তো সিপিইউ ধরেন বাকি সব আস্তে আস্তে কাজ করতে করতে রেজিস্টার সব অকুপাই হয়ে গেছে। তো সিপিইউ বলল তাহলে আপাতত যেহেতু এই ৩ লাইন এক্সিকিউট করব, তাহলে এক কাজ করি আমি এই রেজিস্টার গুলাতে ওভারল্যাপ করে দিই, মানে রিপ্লেস করে দিই। এখানে বসে দিলাম ধরেন 10, পরে এখানে y ইকুয়ালস টু বসে দিলাম ধরেন 20। এবার এতখানি কাজ করার পর আবার কি হলো, সিপিইউ ওএস বলল যে সরি তুমি আবার ব্যাক আসো এখানে, কারণ তুমি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছো, এবার এই প্রসেসে আবার ব্যাক আসো। তাহলে এই প্রসেসে যখন আসলো ও a প্লাস বি যখন রিটার্ন করতে যাবে, ওর কাছে তো আর a প্লাস বি না, ওর কাছে তো ছিল আগে রেজিস্টার 1 আর রেজিস্টার 2। তো যখন রেজিস্টার 1 প্লাস 2 রিটার্ন করতে যাবে, তখন কি ঝামেলায় পড়বে? 10 যোগ 20 করে 30 রিটার্ন হয়ে যাবে না? কিন্তু ওর সাইড থেকে কি 30 রিটার্ন হওয়ার কথা ছিল? না। তাহলে এই ঝামেলাটা কেন হচ্ছে? কারণ আপনি যখন একটা প্রসেসকে থামাই দিচ্ছেন, আপনি ইমিডিয়েটলি আরেকটা প্রসেস শুরু করতে পারতেছেন না। আপনাকে এই প্রসেসের যে কনটেক্সট গুলা, মিনিং এই যে আপাতত ভ্যারিয়েবল গুলা কি, আপাতত কতগুলা লাইন এক্সিকিউট হইছে, কত নাম্বার লাইনে পরের বার এক্সিকিউট হবে, সব কনটেক্সট গুলাকে আপনার এই কনটেক্সট ইনফরমেশন গুলাকে আগে কোথাও সেভ করে বা স্টোর করে রাখতে হবে না? যাতে পরের বার ওইখান থেকে রান করতে পারেন। তো আমি যে এক্সাম্পলটা দিছিলাম আগের দিন সেটাই আবার দিই, যে আপনি আপনাকে বলছে একজন আলু ভর্তা করতে, আরেকজন মেবি বলছিল এই আই ডোন্ট নো মুরগি চিকেন গ্রিল করতে, ঠিক আছে? সো আপনি আলু ভর্তা শুরু করলেন। আলু ভর্তা করে সেদ্ধ করলেন, ম্যারিনেট করলেন, তারপরে মেবি আপনি ছোলা-টোলা ছিলকা করলেন, ছিলকাগুলো ছিললেন। এই মোমেন্টে আমি বললাম এই কাজটা অনেকক্ষণ করছো, তুমি এবার মুরগির কাজটা শুরু করো। তো এবার যখন মুরগি রান্নার জন্য প্রিপারেশন শুরু করবেন, সো আপনাকে আগে আমার এইখানে আপনার সামনে আমি তো একটা সিপিইউ, মানে আমি লিটারালি একটা শেফ, আমার সামনে একটা টেবিল, যে টেবিলটা কাইন্ড অফ আমার এইটা টেবিলে আমি জাস্ট যে ইনস্ট্রাকশন দিব আমি সেই ইনস্ট্রাকশনটা রান করব। আমি এর থেকে বেশি কিছুই জানি না। সো আমার সামনের উপকরণগুলো রাখা হচ্ছে রেজিস্টার 1 এ মেবি আলুর ছিলকা রাখা, লবণ রাখা, সব আলুর উপকরণ রাখা। সো আমাকে যখন এই মোমেন্ট থেকে আমি মুরগিতে আনবো, আমার সব রেজিস্টারের ভ্যালুগুলা, মিনিং আমার যে আলুর আপাতত যে কারেন্ট স্টেজে যেই কনটেক্সট গুলো আছে, সেগুলোকে একটা প্যাকেটে ভরে আমাকে প্যাকেটটা সরায় রাখতে হবে না? এই কাজটাকে অপারেটিং সিস্টেমের করে দিতে হবে না? যাতে যখন মুরগি আপনাকে আমি মুরগি রান্না করতে বলি, আগে মুরগির প্যাকেটটা ওপেন করে আপনার সামনে আনতে হবে না, যে মুরগির উপকরণগুলা বের করে এখানে আগে বসাও। তারপরে যাতে আমি তার পরের লাইনগুলা রান করতে পারি। মিনিং লাইক চিকেন বের করলাম, ম্যারিনেট করলাম বা যা করব না কেন। তো আমার যে উপকরণগুলো আলু ভর্তার জন্য ছিল, সেগুলোকে আমার সরায় রেখে মুরগির উপকরণগুলো আনা লাগবে না। যাতে আমি পরে এই কাজগুলো করতে পারেন। সিপিইউর কাজ কিছুই না। সিপিইউ ইজ লাইক এ শেফ যার সামনে একটা কিচেন টেবল। আপনি যে উপকরণ দিবেন আর যেইটা বলবেন করতে, ও সেটাই করবে। ওকে যদি বলেন সিদ্ধ করতে, করবে। ওর সামনে আলু পাবে না মুরগি পাবে, ও দেখবে না। ও যেটা সামনে পাবে, যত নাম্বার রেজিস্টার থেকে যেটা নিয়ে যেটা করতে বলবেন ও করবে। তাহলে ওএস এর কি রিসোর্স গুলো ম্যানেজ করা লাগবে না ইন্টেলিজেন্টলি, যাতে সেই রেজিস্টারে সেইগুলাই থাকে যেখানে যেগুলো থাকার কথা। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? তো এই যে কনটেক্সট গুলা, যে আমার একটা পার্টিকুলার প্রসেসের কনটেক্সটটাকে সরায় এনে সেভ করে কোথাও, পরে আরেকটা প্রসেসের কনটেক্সটটাকে আমার এখানে আবার ব্যাক এনে তারপর কাজ করতে হবে। লাইক ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। তো এই যে কনটেক্সচুয়াল ইনফরমেশন গুলো, এগুলো আমার রাখতে হবে। তো কনটেক্সচুয়াল ইনফরমেশন রাখার জন্য আমরা যে ডেটা স্ট্রাকচারটা শিখবো, সেই ডেটা স্ট্রাকচারটার নাম হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লকের কাজ কি?
এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারে সিপিইউর সরি ও ও ও যেই যে ডেটা স্ট্রাকচারের অপারেটিং সিস্টেম তার ওই মোমেন্টের যত রিসোর্সেস লাগবে বা ওই মোমেন্টের যেই মেটাডেটাগুলো লাগবে বা কনটেক্সচুয়াল ইনফরমেশনগুলো লাগবে সেগুলোকে সেভ করে রাখে। সো একটা কনটেক্সট ব্লক, এটাকে শর্টে পিসিবি বলে, পিসিবি বলে, ঠিক আছে? সো হাউ ডাজ ইট লুক লাইক, ঠিক আছে? তো এরকম দেখতে ধরেন। সো একটা ধরেন প্রসেস 1, ঠিক আছে? ধরেন আপনার র্যামে প্রসেস 1 রাখা, ধরেন এটা আপনার র্যাম, মেইন মেমোরি, লিখে রাখলাম মেইন মেমোরি। এখানে ধরেন এখানে টেক্সট সেকশন, ডেটা সেকশন, হিপ, স্ট্যাক অফ এ প্রসেস রাখা, প্রসেস 1, ঠিক আছে? এটা ধরেন স্টার্টিং পয়েন্ট। এটাকে আমি একটা র্যান্ডম একটা আরবিট্রারি ভ্যালু দিচ্ছি, ধরেন 10 নাম্বার মেমোরি অ্যাড্রেস। এটা মেবি ধরেন 18 নাম্বার মেমোরি অ্যাড্রেস। তাহলে আমার পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কত থেকে কততে? 10 থেকে 18 তে। এগেন আমরা যখন সামনে মানে মিডের পর দেখবো যে এক্স্যাক্টলি এভাবে কন্টিজিয়াসলি অ্যালোকেট থাকে না। বাট এগেন জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ধরে নেন এরকম জায়গায় র‍্যামের মধ্যে প্রসেসটা আছে আর নিচে তো আরো অনেক খুপড়ি-টুপড়ি আছে। সো এই প্রসেস কন্ট্রোল ব্লকে কি থাকে? সো এটাকে পিসিবি, ধরেন পিসিবি অফ P1। সো আমি পিসিবি 1 দিলাম। যেহেতু প্রসেসের নাম দিছি 1, তাহলে পিসিবি অফ 1 দিলাম। তো পিসিবি 1 এর মধ্যে কি থাকে? সো প্রথমে থাকে পিআইডি। প্রত্যেকটা প্রসেসের একটা ইউনিক আইডি থাকে। আচ্ছা গাইজ, আপনাদের কি ল্যাব 2 হয়ে গেছে? আপনাদের সেকশনে? শুনতে পাচ্ছি তো, রাইট? হ্যালো? হ্যালো। জি স্যার, হয়েছে। ল্যাব 2 হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে অনেক কিছু আজকের কাজটা অনেক কিছু বেঁচে যাবে। সো এরকম একটা পিআইডি থাকে, প্রসেস আইডি থাকে। আপনারা পিআইডি মনে হয় ল্যাব 2 তেও দেখছেন, রাইট? সো আমার পার্টিকুলারলি প্রসেস 1 তো আসলে না, এটার একটা পিআইডি আছে, ইউনিক একটা ভ্যালু আছে ইন্টিজার। অ্যান্ড এটা সবসময় নন নেগেটিভ ভ্যালু হয়। সো এবং 0 কখনোই হয় না। সো ধরেন 1011 কিছু একটা র‍্যান্ডম দিলাম। সো এরকম আপনার এই পিআইডিটা থাকে যে এই প্রসেস 1 এর পিআইডি কত। তারপরে আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখেন, আপনি যদি আ ধরেন আপনি যদি আমি তো উইন্ডোজ চালাচ্ছি, সো উইন্ডোজ যদি আপনি টাস্ক লিস্ট লিখে সার্চ দেন, টাস্ক লিস্ট লিখে যদি এন্টার দেন, আপনি দেখতে পারবেন কারেন্টলি আমার কম্পিউটারে কি প্রসেস চলতেছে। দেখেন, তো টাস্ক লিস্ট লিখে যদি আপনি সার্চ দেন, দেখেন এই যে সিস্টেম আইডল প্রসেস পিআইডি কত? 0। এই যে আমি যে ক্রোম চালাচ্ছি, দেখেন এই যে স্ল্যাক চলতেছে, স্ল্যাকের কতগুলা প্রসেস চলতেছে দেখেন, সবগুলার পিআইডি কত এবং কত র‍্যাম খাচ্ছে প্রত্যেকটা স্ল্যাকের প্রসেস, দেখতে পাচ্ছেন? ক্রোম চলতেছে, যে ক্রোমের কতগুলা ট্যাব চলতেছে, সবগুলা ট্যাবের ইনফরমেশন খেয়াল করেন। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৭টা চলতেছে, রাইট? আপনি ধরেন অনেক সময় এমন হয় না ৩০-৪০টা ট্যাব খুলে রেখে দিছেন, কিন্তু অনেকগুলা ট্যাব আপনি অনেকক্ষণ ইউজ করতেছেন না। খেয়াল করছেন তখন যে ট্যাবের পাশে একটা টাইম আউট সাইন আসে? বুঝছেন গাইস ব্যাপারটা আমি কি বলতেছি? অনেক সময় এমন হয় না ২০-৩০টা ট্যাব খুলছেন, অনেকগুলা ট্যাব সকালবেলা খুলে রাখছেন, বিকালবেলা পর্যন্ত চালাচ্ছেন না। ওই জায়গাতে টাইম আউট সাইন আসে না? আবার ট্যাবটা ওপেন করলে ওকে রিলোড করা লাগে। ডিরেক্টলি পায় না। এই জিনিসগুলো কিভাবে কাজ করে? কারণ ও হচ্ছে দেখে যে যেই প্রসেসটা এখন অনেকক্ষণ কাজ করতেছে না, সেটাকে তো সিপিইউ তে তুলে রেখে লাভ নেই। সো ওগুলোকে সরায় দেয়। এরকম প্রসেস আইডি থাকে এবং প্রত্যেকটার সাথে অ্যাটাচ করা। মেবি এই যে আমার Google Chrome চলতেছে, এটা মনে হয় সবথেকে বেশি র‍্যাম খাচ্ছে, এই যে ৫০০ মেগাবাইট র‍্যাম খাচ্ছে। দেখছেন? তো এরকম আরকি। তো আমার এরকম পিআইডি থাকে। এরকম প্রসেসের আরো অনেক ইনফরমেশন থাকে। কি থাকতে পারে ভাবেন? এই যে জেনারেল পারপাস রেজিস্টার গুলা, এই যে ভ্যালু গুলা ছিল, আমার জেনারেল পারপাস রেজিস্টারের ভ্যালু গুলার কপি লাগবে না? তাহলে জিপিআর এর কপি গুলা লাগবে না? যাতে পরের বার যখন কাজ করে ওই ভ্যালু গুলাকে নিয়ে কাজ করতে পারে। আর কি লাগতে পারে? আমি উপরে লিখে রাখছি, তো উপর থেকেই দেখাই। ঠিক আছে? সো দেখেন, আ পিআইডি লাগবে, ওনারের ইনফরমেশন লাগবে, মিনিং মালিক কে, প্রসেসটার কে ওপেন করছে প্রসেসটা, জেনারেল পারপাস রেজিস্টারের কপি, প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারটা যেটা, সেটা হচ্ছে আপনার কত নাম্বার লাইন পর্যন্ত রান করছেন, যে কত নাম্বার লাইনটা রান করা লাগবে। মিনিং আমি যদি কোডটা দেখাই, কোডটা উপরেও আছে, ঠিক আছে? এই যে এটা ধরেন লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 2 পর্যন্ত রান করার পর আমি চলে গেছি। তাহলে পরের বার কি লাইন নাম্বার 3 রান করা লাগবে না? সো আমাকে জানায় রাখতে, আমার কনটেক্সটে জানাইতে হবে না যে কতক্ষণ কাজ শেষ, কোর পরের লাইনটা আমি রান করব। পরে একটা ইনফরমেশন আছে, এটাকে বলা হয় প্রসেসের স্টেট। প্রসেসের স্টেটটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা সামনে একটু ডিটেইলসে দেখব, বাট একটা আইডিয়া দিই। যখন একটা প্রসেস তৈরি হয়, তৈরি হওয়ার পর যখনই সেটা কাজ করতে রেডি হয়, ও কিন্তু ডিরেক্টলি একটা প্রসেস তৈরি হইছে। আপনি একটা কিছু ডাবল ক্লিক করছেন বা ওপেন করছেন, সাথে সাথেই যে সেটা কাজ করতেছে সেটা কিন্তু ট্রু না।
কারণ ওকে কি করতে হবে, ওকে দেখতে হবে কতগুলো সিপিইউ কোর আছে, কোন কোরটা খালি, তারপরে সেই কোরে তাকে বসাইতে হবে, বসায় কাজ করাইতে হবে। যদি কোনো কোর খালি না থাকে সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। যদি খুব এমার্জেন্সি টাস্ক হয় সেক্ষেত্রে ওকে একটা কোর খালি করাইতে হবে, খালি করায় আপনার কাজটা করাই দিতে হবে, রাইট? এই কাজটা কে করতেছে, পুরা কাজটা আপনি কি করতেছেন? না, আপনি খালি ডাবল ক্লিক করলেন। তো এই যে মাঝখানে যে পুরো রিসোর্সটা ম্যানেজমেন্ট করলো, কে কাজ করলো? অপারেটিং সিস্টেমই তো কাজটা করলো, রাইট গাইস? সো ওএসই কিন্তু কাজগুলো করতেছে। তো আপনার প্রসেসের কিছু স্টেট থাকে। প্রসেসটা রেডি থাকার মানে হচ্ছে আই এম রেডি টু বি এক্সিকিউটেড, মানে আমাকে এক্সিকিউট করতে পারো চাইলে। এখন তারপরে কি করবে? ওই ওএস তারপরে ডিসাইড করবে, একটা শিডিউলার অ্যালগরিদম আছে, সে ডিসাইড করবে যে কাকে শিডিউলিং করা যায়, মিনিং কাকে এখন দেওয়া যায়। তারপরে সে যে সিপিইউ অ্যালোকেশন পাবে সে এখন রানিং এ চলে যাবে। মিনিং এখন আমি কারেন্টলি রানিং স্টেটে আছি। মিনিং এখন আমাকে অ্যাক্টিভলি রান করা হচ্ছে। এবং রান করতে, করতে ধরেন আমি যে এক্সাম্পলটা একটু আগের ক্লাসে দিয়েছি সেটাই দিই। ধরেন আপনি Google Chrome এ বসা, Google Gmail এ বসা। এটা আপনার রানিং স্টেট। আপনি চাচ্ছেন এখান থেকে যে কম্পোজ এ ক্লিক করলেন। আমি একটু দাঁড়ান, লোড নিচ্ছে। তো আমি কম্পোজ এ ক্লিক করলাম ধরেন। ওরে বাবা! আচ্ছা, কম্পোজ এ ক্লিক করলাম। এই যে কম্পোজ এ ক্লিক করে আপনি যখন লিখতেছেন আমাকে বলেন এই মোমেন্টে আপনি যখন লিখতেছেন, এই মোমেন্টে যে কম্পোজ এর জন্য যে প্রসেসটা ওপেন হওয়া লাগছিল, সেই প্রসেসটাকে কি কাজ করা লাগতেছে অ্যাক্টিভলি? কারণ এই মোমেন্টে কি আপনি কিবোর্ডে লেখা শেষ না করা পর্যন্ত কোনো কাজে কিন্তু সিপিইউর নাই। কারণ এই মোমেন্টটাতে কিন্তু আপনার কি করতে হবে? আপনার লেখাটা শেষ করতে হবে। এতক্ষণ বাফারে সেভ হচ্ছে। যখনই লেখা শেষ করে সেন্ড এ ক্লিক করবেন তখনই সিপিইউর কাজ, তার আগ পর্যন্ত না। যদিও ওখানে কিছু ইন্টেলিজেন্ট কাপঝাপ আছে। আমার এক্সাম্পলটা এনটায়ারলি ট্রু না, কারণ এখানে ড্রাফট সেভ হচ্ছে। মানে আমি যতদূরে লিখে একটা স্পেস বার দিয়ে কিছুক্ষণ রেখে দিই, এটা সেভ হয়। তার মানে কি? আপনার Google Chrome অল্টারনেটিভলি ২-৩ সেকেন্ড পর, পর এটাকে রিফ্রেশ মেরে, মেরে দেখতেছে আপডেট পায় কিনা। তো সেটা আবার অপ্টিমাইজেশন লেভেল স্টাফ। ওইটাতে আমরা না যাই। তো এরকম আরকি। সো আপনি যখনই কাজ করেন there are টাইম যেখানে মেবি আপনাকে ওয়েট করতে হবে। সো যখনই আপনার সিপিইউ কোনো কাজ করতে, করতে আমার ইউজার কোনো একটা IO ইভেন্ট কল করবে বা কোনো কারণে ওয়েট করাইতে হবে। তো সেই টাইমে ও কি করবে? ওয়েটিং স্টেটে চলে যাবে। এবং ওয়েটিং স্টেট থেকে আপনি এন্টার ক্লিক করলে সাথে, সাথেও কিন্তু আবার রানিং এ যাবে না। মাথায় রাখবেন, ওয়েটিং থেকে যদি আপনি এন্টার ক্লিক করেন বা আপনি আবার রান করতে চান, ওকে আবার রেডিতে ব্যাক যেতে হবে। রেডি থেকে আবার শিডিউলার অ্যালগরিদমকে ডিসাইড করতে হবে যে তোমাকে কি আমি দিব কিনা। আমি কিন্তু কখনোই রেডি ছাড়া কখনোই রানিং এ যেতে পারি না। এটা মাথায় রাখবেন। যেকোনো কিছুতে রানিং হইতে হলে আগে রেডিতে যেতে হবে। তারপর ওএস ডিসাইড করবে যে তোমাকে আমি কখন রান করব। কারণ আমি রেডির মানেই যে আমি রান করতে পারবো তা তো না। আমার যদি ৪ টা সিপিইউ কোর থাকে, ৪ টাই বিজি থাকে, তাহলে তো আর আমি রান করতে পারবো না। তো এই কাজটা কে করবে? শিডিউলারের কাজ হচ্ছে এগুলো হ্যান্ডেল করা। ঠিক আছে? সেটা হচ্ছে স্টেট। আর স্টেট ছাড়া আর কি, কি থাকবে? যে দেখেন যে প্রসেসটা যদি এরকম একটা জায়গা নিয়ে থাকে, তো আমার পিটিবিআর হচ্ছে আসলে পেজ টেবিল বেস রেজিস্টার বলে। বাট পেজ টেবিল বেস রেজিস্টারের মানে কি আপাতত না বুঝেন, এটা আমরা সামনে আরো ডিটেইলসে পড়বো মিডের পর। তো জাস্ট ধরে নেন যে আমার প্রসেসের স্টার্টিং পয়েন্ট। অন দ্য ভেরি অ্যাবস্ট্রাক্ট লেভেল ধরে নেন প্রসেসের স্টার্টিং পয়েন্ট। মিনিং এই যে এখান থেকে শুরু ১৩ নাম্বার সেল থেকে। সো ১৩ নাম্বার সেলটা কই আছে? এটা হচ্ছে পিটিবিআর মধ্যে সেভ করা। সেটাকে কাইন্ড অফ বলতে পারেন স্টার্টিং পয়েন্ট। আর লিমিট মানে হচ্ছে কত বড় প্রসেস। মিনিং যদি এখানে ১৩ থেকে ১৭ পর্যন্ত হয় তাহলে লিমিট হবে ৪। তাহলে আপনি জানেন ১৩, ১৪ সরি ৫। তাহলে আপনি জানেন ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এতখানিক ধরে প্রসেসটা আছে। পরে আরেকটা কি থাকা লাগবে? ওপেন ফাইল। আপনার মনে হতে পারে ওপেন ফাইলটার মানে কি? ওয়েল, মানে আপনি একটা প্রসেস যতগুলা ফাইল ওপেন করছেন সেগুলা কি আপনি নিজেই মালিক না? মিনিং আপনি যদি একটা Google ট্যাব যদি ৩-৪ টা ফাইল ওপেন করে কোনো কাজ করতে, সেই ৩-৪ টা ফাইল কিন্তু শুধু এই Google ট্যাবটাই পারবে। অন্যান্য Google ট্যাব কিন্তু পারবে না। সো আপনারা যখন ইয়েটা করছিলেন, ল্যাবটা করছিলেন, আপনাদেরকে ওপেন করার পর দেখাইছিল না যে একটা ফাইল ডেসক্রিপ্টর রিটার্ন করে? মনে আছে ল্যাব 2 তে? যে একটা এফডি নামের একটা ফাইল ডেসক্রিপ্টর রিটার্ন করে না? ওই ফাইল ডেসক্রিপ্টরটার কাজ কি? ওটা হচ্ছে আপনি যে ফাইলটা ওপেন করলেন তার জন্য একটা কনটেক্সট উইন্ডো বানায় ওরা আপনাকে একটা পয়েন্টার, রিড রাইটার, পয়েন্টার সবকিছু বানায় দিয়ে একটা আপনাকে কাইন্ড অফ একটা ইউনিক আইডি রিটার্ন করে। যে ইউনিক আইডিটা হচ্ছে কিভাবে ওপেন ফাইলটা ম্যানেজ করবে সেটার একটা ইউনিক ট্র্যাকার আইডি। ঠিক আছে? সো ঐরকম। সো আপনাকে জানতে হবে না যে এই প্রসেসটা কি, কি ফাইল ওপেন করছে। কারণ মেবি প্রসেস 1 ১০ টা ফাইল ওপেন করে রাখছে। এখন আপনার যদি প্রসেস 1 এর সাথে সেটা ট্যাগ না থাকে, প্রসেস 2 যদি ভুলে ওপেন করে ফেলে তাহলে তো একটা সিকিউরিটি রিস্ক, রাইট? সো তাহলে আমি কি করব? আমি আপনাকে লগইন করতে বলে আপনার ডেটাবেস ওপেন করাবো। এবার আমি আরেকটা প্রসেস দিয়ে আপনাকে লগইন করতে বলে ডেটাবেস ওপেন করা অবস্থায় বলব যে ডেটাবেসটা রিট্রিভ করো। তো তাই সেটা তো আপনি করতে পারার কথা না, রাইট? কারণ কি? কারণ প্রসেস 1 ওপেন করছে। প্রসেস 2 কিন্তু প্রসেস 1 এর কিছু অ্যাক্সেস করতে পারবে না। তো সেম হিয়ার। সো প্রত্যেকটা প্রসেসের কনটেক্সট এর মধ্যে সে কোন, কোন ফাইল ওপেন করছে সেটাও তার জানা লাগবে। মিনিং কোন, কোন উপকরণ এখন ওপেন আছে সেটাও জানা লাগবে। বুঝছেন না? যাতে অন্য কেউ ওই উপকরণ ইউজ না করতে পারে। পরের বার যখন আসবেন, আপনার যখন পোর্টলাটা আবার খুলে আপনাকে আবার আপনার রেসিপিতে রানতে বলবে, আপনি জানবেন যে আপনার কোন, কোন ফাইল ওপেন ছিল। সেগুলা নিয়ে আপনি কেবল কাজ করতে পারবেন।
ঠিক আছে? সো এই যে কনটেক্সট ইনফরমেশন গুলা থাকে, এইটাই হচ্ছে যে পিসিবি ব্লকের একটা স্ট্রাকচার আরকি। সো পিসিবি ব্লকটা তার মানে কি? ইটস লাইক এ গ্লোরিফাইড লিংক লিস্ট, রাইট গাইস? যে লিংক লিস্ট যেমন দেখতে ছিল ওরকম পিসিবি, কিন্তু সি তে আসলে আপনার ক্লাস সিস্টেম তো করা যায় না সি তে। সি তে যেটা করে সেটাকে বলা হয় স্ট্রাক্ট। ঠিক আছে? তো স্ট্রাক্ট, ইফ আই এম নট রং, স্ট্রাক্টটার নাম হচ্ছে টাস্ক। স্ট্রাক্ট টাস্ক মেবি একটু দেখতে হবে এক্সাক্ট নামটা কি। মেবি মানে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে টাস্ক স্ট্রাক্ট, দেখছেন? সো টাস্ক স্ট্রাক্ট নামের আপনার একটা অবজেক্ট বানানোর একটা কম্পোজিট ডেটা স্ট্রাকচার ডিজাইন করা, এবং এর মধ্যে কি কি থাকে দেখেন, এই যে পিআইডি, লং স্টেট, টাইম স্লাইস, আরো কিছু থাকে। এগুলো কি থাকে আমি পরে আসতেছি, যে ওপেন ফাইল, মেমোরি ম্যানেজমেন্টের স্ট্রাকচারটা, এরকম সব রকমের আপনার কনটেক্সচুয়াল ইনফরমেশন গুলো থাকে। ঠিক আছে? এখানে এটা কি করে আমি এখনই আসতেছি, একটু পরে তখন বুঝবেন। তো ওকে, তো টাস্ক স্ট্রাকচারের মধ্যে ইনফরমেশন গুলো থাকে। আর কি কি লাগতে পারে বলেন তো? আপনারা যেহেতু অলরেডি ল্যাবটা করে ফেলতেছে, আপনাদের বোঝা ইজি হবে। আপনি যখনই একটা প্রসেসকে রান করেন, প্রসেসটা যখনই শেষ হয়, ওই জম্বি প্রসেসের একটা পার্ট ছিল না ল্যাবে, দেখাইছে আপনাদেরকে গাইজ? হ্যালো হ্যালো, কেউ শুনতে পান? আপনারা ক্লাস করতেছেন তো, কেউ কথাবার্তা বলেন না কেন? কই জাবের, তুমি কি করো? ওয়াও, কেউ ক্লাসে নেই দেখো। স্যার মনে নেই স্যার। কি মনে নাই একদিন আগে ল্যাব করছো? আহ, চালু মনে করো। এগুলা কিন্তু ল্যাব প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা কিন্তু এই কোর্সটা একদমই হেলায় ফেলায় নিও না গাইস, আগেই বলে রাখতেছি। তো এবার ধরো তোমার তুমি যখন যেটা বলতেছিলাম, তো তুমি ফোর্ক নামের একটা জিনিস শিখছো, রাইট? যে তোমার তোমরা একটা প্রসেস যখন তুমি ক্রিয়েট করো, তখন যেটা হয়, ফোর্ক নামের একটা সিস্টেম কল করে, করলেও আর একটা চাইল্ড প্রসেস তৈরি করে। তো চাইল্ড প্রসেসটার কিন্তু সবসময় জানা লাগে আমার প্যারেন্ট প্রসেসকে, কার থেকে আমি ক্রিয়েট হয়েছে। যদি আমি নাই জানতে পারি, তাহলে আমি রিটার্নটা যাবো কেমনে ওয়েট কল করার পর? তো রিটার্ন যেতে হলে তো জানতে হবে, রাইট? তো আমাকে যেমন জানতে হবে আমার চাইল্ড কোন কোন প্রসেস আছে, আমাকে এটাও জানতে হবে আমার প্যারেন্ট প্রসেস কে কে। সরি, কে কে তো বলা ভুল, আমার প্যারেন্ট প্রসেস কে। আর আমার চাইল্ড তো মাল্টিপল হতে পারে, তো চাইল্ড অনেকগুলো হতে পারে, আর প্যারেন্ট প্রসেস তো আমার সবসময় একটাই হবে। এরকম আমাকে আরো অনেক কনটেক্সচুয়াল ইনফরমেশন জানতে হবে। এই সব ইনফরমেশন অ্যালং উইথ যা যা একটু উপরে দেখালাম, এই সব কিছু মিলে হচ্ছে আমার এই স্ট্রাকটা বা এই টাস্ক, যেটাকে আমরা পিসিবি বলতেছি আর কি। পিসিবি বাট লিনাক্স ইমপ্লিমেন্টেশন, এটার নাম হচ্ছে টাস্ক স্ট্রাক্ট। তো যাই হোক, সো পিসিবি ব্লকটা হচ্ছে এরকম কাজ করে। আপনারা যতই জব ইন্টারভিউ দিবেন, দেখবেন দেয়ার ইজ এ হাই চান্স আপনাকে জিজ্ঞেস করবে পিসিবি ব্লকের কাজ কি, এটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এসেনশিয়ালি কিভাবে কাজ করে। তাহলে এটা দেখতে কেমন হয়? মানে স্টোরটা যে হয়, স্টোরটা অ্যাকচুয়ালি হয় কেমনে? তো আমি যদি আপনাকে একটা RAM এঁকে দেখাই আবার, যে একটা মেইন মেমোরি এঁকে দেখাই, মাথায় রাখবেন পিসিবি ব্লকটাও মেইন মেমোরিতেই থাকতে হবে। না হলে তো খুঁজেই পাবে না। সো ধরেন, উপস, ধরেন ২ টা পিসিবি ব্লক আছে। বাট এখানে কিন্তু প্রসেসটা নাই গাইস। প্রসেসের কনটেক্সচুয়াল ইনফরমেশন গুলো আছে। ঠিক আছে? তো ধরেন প্রসেস 1 অ্যাকচুয়ালি এখানে, আর প্রসেস 2 অ্যাকচুয়ালি ধরেন এখানে। ধরেন দিস ইজ মাই প্রসেস 1, দিস ইজ মাই প্রসেস 2। সো পিসিবি ব্লকের মধ্যে লেখা যে প্রসেস 1 এর স্টার্টিং পয়েন্ট কই, এন্ডিং পয়েন্ট কি, পিসিবি 2 তে লেখা প্রসেস 2 এর স্টার্টিং পয়েন্ট কি, এন্ডিং পয়েন্ট কই, তার জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে কি কি ভ্যালু রাখা, কনটেক্সচুয়াল ইনফরমেশন গুলো এখানে রাখা যা লাগবে। আর অ্যাকচুয়ালি প্রসেসের যে টেক্সট সেকশন, মেমোরি সেকশন, ডেটা সেকশন, ওই যে টেক্সট, ডেটা, হিপ, স্ট্যাক, এগুলো কিন্তু রাখা এখানে, বুঝছেন? প্রসেস 1 এর জন্য সেম। তো অ্যাকচুয়ালি কাজটা করে কেমনে? সিপিইউ যদি একটা প্রসেসকে অ্যাক্সেস করতে চায়, সিপিইউ কিছুই জানে না। সিপিইউ জাস্ট বলে আমি খালি। আমার আই নিড ওয়ার্ক, আমি এখন কারেন্টলি ফ্রি। সাথে সাথে ওএস কেও কল করে। ওএস কি করে? অপারেটিং সিস্টেম ওর শিডিউলার অ্যালগরিদমকে কল করে। শিডিউলার অ্যালগরিদম কি করে? ও যায়, যে দেখে কোন কোন পিসিবি ব্লকগুলা খালি আছে, মিনিং কোন কোন পিসিবি ব্লকগুলা রেডি, রেডি টু বি এক্সিকিউটেড। এখানে এটা কিভাবে কাজ করে আমি একটু পরে আসতেছি। সো কোন কোন পিসিবি ব্লকগুলা রেডি টু বি এক্সিকিউটেড, এখান থেকে ধরেন পিসিবি 1 কে পাইলো, তাহলে পিসিবি 1 এ যায়। সিপিইউ কে আমি একটু বড় করে যদি জুম ইন করে দেখাই, এবার সিপিইউর মধ্যে যে বিভিন্ন জেনারেল পারপাস রেজিস্টার রাখার জায়গা আছে, তো ধরেন এটা রেজিস্টার 1, রেজিস্টার 2, রেজিস্টার 3,
রেজিস্টার 4 ইনফরমেশন সরি ইনস্ট্রাকশন কাউন্ট, যে কত নাম্বার ইনস্ট্রাকশন থেকে রান শুরু করবো, আরো যা 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 কিছু ফ্ল্যাগ থাকে, অনেক কিছু থাকে আরো, ঠিক আছে। তো আমি আপাতত এইগুলা দিয়ে দেখাই। তো ওএস যখন শিডিউলার থেকে দেখে পিসিবি ওয়ানটা ওপেন করে দেখলো, পিসিবি ওয়ানটা যদি জুম ইন করে দেখাই একটু, ধরেন পিসিবি ওয়ানটাকে যদি আমি একটু জুম ইন করে দেখাই, মেবি পিসিবি ওয়ানের মধ্যে এরকম লেখা যে এর পিআইডি হচ্ছে 100, এইটা এখন রেডি স্টেটে আছে, এবং এইটার ইনস্ট্রাকশন কাউন্টার বা প্রোগ্রাম কাউন্টার হচ্ছে 10, মিনিং 9টা লাইন রান করা শেষ, 10 নাম্বার লাইন থেকে রান করতে হবে। জিপিআর এর মধ্যে ভ্যালুগুলা লেখা, যে রেজিস্টার 1 এ কত ভ্যালু লাগবে, রেজিস্টার 2 তে কত লাগবে কারেন্টলি রান করতে, এবং ওপেন ফাইলগুলা কি, এগুলো ধরেন লেখা। সো ওএস দেখলো আচ্ছা ও তো রেডি, সো ওএস দেখলো ও তো রেডি, আচ্ছা এক কাজ করি, ও যেহেতু রেডি তাহলে এক কাজ করি, এইখান থেকে এর জিপিআর এর ভ্যালুগুলোকে কপি করে সিপিইউ তে পাঠায় দেয়। সো জিপিআর থেকে ধরেন কপি করে এক্স, এই জিপিআর এর ভ্যালুগুলোকে কপি করে সিপিইউ তে পাঠিয়ে দিল এক্স ওয়াই জেড। পরে কত নাম্বার ইনস্ট্রাকশন থেকে রান করব, এই যে 10, তাহলে 10 নাম্বার ইনস্ট্রাকশন থেকে রান করব, তাহলে ইনস্ট্রাকশন কাউন্টারে 10 পাঠিয়ে দিল। ওপেন ফাইলগুলো তো আর এখানে থাকলেই চলবে, এরকম করে পাঠিয়ে দিল। এবং আর কি কি লেখা বলেন তো এখানে, এই প্রসেসের স্টার্টিং পয়েন্টটা কই, এই প্রসেসের এন্ডিং পয়েন্টটা কই, সেটাও লেখা, তাই না? সো এইবার অ্যাকচুয়ালি সিপিইউ কি কাজ করবে, সিপিইউ যখন বলবে ইনস্ট্রাকশন কাউন্টার 10 থেকে ইনস্ট্রাকশনটা রান করো, ও কি করবে, ওএস যাবে, ওএস যে পিসিবি ব্লক থেকে খুঁজবে স্টার্টিং পয়েন্ট কই, এখানে, এখানকার 1 2 এরকম করে 10 নাম্বার ইনস্ট্রাকশন কোনটা, মেবি এখানে কোন একটা ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটাকে রিট্রিভ করে এখানে পাঠিয়ে দিবে। এরপরে জাস্ট ওর মতো রান করতে থাকবে। সো আপনার সিপিইউ কিন্তু কিছুই করলো না, সিপিইউ খালি রান করলো। এই কোথায় কি ভ্যালু বসবে, কোথায় কিভাবে এই জিনিস কাজগুলো বসবে, এই পুরা কাজটা কিন্তু আপনাকে অপারেটিং সিস্টেম করে দিল। তো এই যে এই কাজটা করলো, এইটাকে এই জিনিসটাই কাইন্ড অফ কনটেক্সট সুইচ বলে, যে আপনাকে কনটেক্সটটার সবগুলা ভ্যালু, আসলে সুইচটা আপাতত না বলি, কনটেক্সট আনলোড করা বলি, যে আপনি যখন একটা প্রসেস রান করতে চাইলেন, আপনাকে কি করতে হলো, এই সিপিইউর পিসিবি ব্লক থেকে তার কনটেক্সট ইনফরমেশন গুলা নিয়ে এখানে সবকিছু আনলোড, এইখান থেকে সিপিইউ রান করলে সে আগ পর্যন্ত যা ইনফরমেশন ছিল তারপরে রান করে, মিনিং আলু ভর্তা লবণ এইসব উপকরণগুলো আপনার সামনে টেবিলের উপর খুলে দিল, এরপরে বললো নেক্সটটা কি, ম্যাশ করো। তো আপনি জানেন আচ্ছা ঠিক আছে, সবকিছু এই উপাদান নিয়ে ম্যাশ করবো, এবং ম্যাশ করতে গেলে আপনি দেখলেন হ্যাঁ যে যে উপাদান নিয়ে ম্যাশ করার কথা সেগুলোই আছে। এটা কিভাবে সম্ভব হয়েছে, কারণ আপনাকে আমি এক্স্যাক্টলি সেই কনটেক্সটাই ব্যাক দিছি, ঠিক তার আগের লাইন পর্যন্ত এক্সিকিউট করলে যতখানি কনটেক্সট থাকার কথা ছিল। আমি কি বুঝাতে পারছি গাইস ব্যাপারটা? হ্যালো, হ্যালো, কই আপনারা, কি অবস্থা, কেউ নাই? ও আচ্ছা, জাবেরের মাইক নষ্ট, বাকিরা আর কি করতেছেন ক্লাস করতে যদি নাই শুনেন, এগুলো তো বই পড়েই এমনি শিখতে পারবেন। আচ্ছা, তো গেল। তো এইটাকে বলা হয় কনটেক্সট আনলোড, ঠিক আছে। কনটেক্সট আনলোড করে আমি আমার সিপিইউর মধ্যে ইনফরমেশন গুলা এনে কাজ করাই। তো এই এসেনশিয়ালি তার মানে কাইন্ড অফ এমন না গাইস, যে আপনার পিসিবি ব্লক গুলা, এটা যে জুম করে রাখছি, তো পিসিবি ব্লক এটা, তো পিসিবি ব্লক গুলো আসলে আপনার সিভির মতো, লাইক আপনার প্রসেসটার সিভি, যে প্রসেসের কি কি ইনফরমেশন বা মেটাডাটা আছে সেটার একটা সিভি বা একটা বায়োডাটার মতো। তো ধরেন আমার সিভিতে আমি বলবো এই প্রজেক্ট করছে, এই প্রজেক্ট করছে, কিন্তু প্রজেক্টটা কি ডিরেক্টলি সিভিতে লিখছি না, খালি প্রজেক্টের টাইটেল কি কাজ করে লিখছি, কিন্তু হাইপার লিঙ্ক করে দিছি যাতে আমি ক্লিক করে জানতে পারি কোথায় কি আছে। সেম গোজ ফর হিয়ার, সবকিছুই লেখা কিন্তু ডিরেক্টলি ভ্যালুগুলো না, খালি কনটেক্সচুয়াল ইনফরমেশন গুলো লেখা। তো আপনি যদি অ্যাকচুয়ালি কোড গুলা রান করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে জানতে হবে, জেনে হাইপার লিঙ্কে ক্লিক করে বেসিক্যালি ওই যে এই এত নাম্বার লাইন, 10 নাম্বার লাইন মেবি, সেই 10 নাম্বার লাইনটা জেনে তারপর কাজ করে যেতে হবে। বুঝছেন না ব্যাপারটা? সো ইটস লাইক এ মেটাডাটা অফ এ প্রসেস, ঠিক আছে? সো আপনার বা তারপরে আসলে মেটাডাটা ওয়ার্ডটা বলাও ভুল, এটাকে সত্যি কথা বলতে কনটেক্সট বলাটাই পারফেক্টলি রিপ্রেজেন্ট করে। তো এটা হচ্ছে আমাদের পিসিবির কাজগুলো। তখন আপনার মনে হতে পারে পিসিবি ব্লকগুলো তাহলে কম্পিউটারে স্টোর থাকে কেমনে? সো চলেন আমরা একটু দেখি। তো ধরেন এটা পিসিবি 1, ধরেন আমার 3টা প্রসেস চলতেছে, ঠিক আছে? সো এটা ধরেন পিসিবি 2, এটা ধরেন পিসিবি 3, ঠিক আছে? 3টা প্রসেস চলতেছে। এখন আমার এই 3টা প্রসেসই ধরুন রেডি কিউয়ে আছে। গাইস মাথায় রাখবেন সিপিইউ কিন্তু, আবার বলতেছি, রেডি কিউ বাদে অন্য কোনো কিউয়ে কাজ করে না।
মিনিং আমি যখন শিডিউলিং করবে, ও দেখে কোন কোন প্রসেস রেডি টু বি এক্সিকিউটেড। কারণ যখন সিপিইউ বলছে যে আমি খালি বসে আছি, আমাকে কাজ দাও, তার মানে আমি ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি কাজ দিতে পারি তত ভালো। তো কোনগুলা এখন কাজ করতে রেডি, সেটা হচ্ছে রেডি কিউবে বসা থাকে, ঠিক আছে? তো ইমাজিন করেন একটা দেয়ার ইজ এ রেডি কিউ, ঠিক আছে? একটা রেডি কিউ। কিউ কিন্তু ডেটা স্ট্রাকচার কিউই, বাই দ্য ওয়ে, আপনারা যে ডেটা স্ট্রাকচার কিউ করছেন না 220 তে, ওই কিউই বোঝাচ্ছে এখানে। সো একটা পিসিবি ব্লকের মধ্যে কি কি ইনফরমেশন থাকে তো তাই জানলাম। এবার পিসিবি ব্লকগুলো কানেক্টেড কেমনে থাকে দেখেই। সো এই পিসিবি ব্লকটা ডাবলি লিংক লিস্টের থ্রুতে কানেক্টেড থাকে। তো আমার যদি ৩টা প্রসেস থাকে, ৩টা প্রসেস এরকম ডাবলি লিংক লিস্ট দিয়ে কানেক্টেড থাকে, মানে প্রত্যেকটা পিসিবি ব্লক এক একটা নোডের মতো, এবং এগুলোকে ডাবলি লিংক লিস্টের মতো করে কানেক্টেড থাকে। আর রেডি কিউবের মধ্যে কি থাকে জানেন? হেডটা থাকে যেটা P1 আর টেইলটা থাকে যেটা P3। মিনিং এসেনশিয়ালি ও হেডকে পয়েন্ট করে আবার টেইলকেও পয়েন্ট করে। সো সার্কুলার, বাট ইন এ সেন্স আমরা এইটা দিয়ে সার্কুলার বানাইছি, ব্যাপারটা বুঝছেন? যে রেডি কিউ এর হেডারটা দিয়ে সার্কুলার বানাইছি। সো এটা অনেকটা ডামি হেডেড। ডাবলি লিংক লিস্ট যখন কনসেপ্টটা পড়ছিলেন, ওটা সত্যি কথা বলতে আপনাদের অপারেটিং সিস্টেম লেভেলের কিউ হ্যান্ডেল করতে হেল্প করে। তো ডামি হেডের এই হেডটা হচ্ছে এই যে এটা, যেটার মধ্যে মেটাডাটা স্টোর করা আর অ্যাকচুয়াল ইনফরমেশন গুলো স্টোর করা এখানে। এইভাবে করে হচ্ছে স্ট্রাকচারটা সাজানো থাকে। আর মনে হতে পারে এটা থাকানোর পিছনে রিজনিং কি? কারণ এটা আপনি আপনি তো কখনোই গাইস গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আপনি যখন উইন্ডোজ বানাবেন, আপনি তো জেনারেল পারপাস সব মানুষ ইউজ করতে পারতেছে এমনিই বানাবেন। তা আপনি কিন্তু কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার এখন কারেন্টলি কয়টা প্রসেস রান করবে, বা আপনার কারেন্টলি ১০টা প্রসেস চলবে না, ১০ লাখটা প্রসেস চলবে না, ১ কোটিটা প্রসেস চলবে। তো আপনি এটার জন্য কতখানি জায়গা খালি রাখবেন? আপনি যদি লিনিয়ার অ্যারের মতো করে রাখেন, সেক্ষেত্রে তো আপনার সারা জীবন একটা ভয় থাকবে যে লিনিয়ার অ্যারেটা কি শেষ হয়ে যাবে কিনা। তো আমি পিসিবি ব্লক এক একটা রাখার জন্য যতখানি জায়গা লাগে ততখানি জায়গা করে লিনিয়ার অ্যারে রাখলাম। কিন্তু যদি লিনিয়ার অ্যারে রাখি তাহলে তো আমাকে হেডরুম রাখতে হবে অনেক। মেবি আমার মাত্র ৩টা প্রসেস, কিন্তু আমার হেডরুমের জন্য আরো ৯৯,০০০টা জায়গা নষ্ট হইতেছে। তো র‍্যাম তো অনেক লিমিটেড, রাইট গাইস? র‍্যাম তো অনেক সীমিত একটা জায়গা। তো এখানে তো আপনি চাইলেও এই কাজ করতে পারবেন না। আপনাকে সবসময় প্রত্যেকটা মেমোরি, একেকটা বিট বা একেকটা বাইটকেও আপনাকে বুঝে শুনে ইউজ করতে হবে। তো এখানে তো লিনিয়ারলি আপনি রাখতে পারবেন না। তাহলে আমাকে সাইজটাকে রিসাইজেবল করা যায় পারফেক্টলি, এবং অ্যাড ডিলিট করলে কোনো ঝামেলা বাধে না। সেটা করার জন্য কি ডাবলি লিংক লিস্ট পারফেক্ট না? কারণ আমি যদি এই ভদ্রলোককে ডিলিট করতে চাই, আমি জাস্ট কি করব? এইটা ডট নেক্সট করে দিব পরেরটাকে, আর এটা ডট প্রেপ করে দিব পরেরটাকে। তাহলে এই মাঝখানের জন বাদ হয়ে যাবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা। সো হ্যাঁ, এরকম রেডি কিউ থাকে, এবং এই রেডি কিউ এর উপর ওএস যখন শিডিউলার অ্যালগরিদম চালায়, ও রেডি কিউ এ যে বাকি জিনিসপাতিগুলো দেখে যে রেডি কিউ এ কে কে আছে, তার মধ্যে কোন একটাকে পিক করে নিয়ে কাজ করে। কোনটাকে পিক করবে এখানে আরো অনেক কমপ্লেক্সিটি আছে সত্যি কথা বলতে, কিন্তু ওগুলো আসলে আপনাদের লেভেলের বাইরে। ওকে, তো আমরা একটু দেখি এখানে। সো এই যে প্রসেস স্টেট ডায়াগ্রামটা একটু দেখি, ঠিক আছে? আম, আচ্ছা, এটা আই গেস মোছা লাগবে। সো প্রসেস স্টেট ডায়াগ্রামটা একটু দেখি আগে, তাহলে পরে কিউ এর কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। সো খেয়াল করে দেখি এখানে প্রসেসটা যখনই প্রথমবার তৈরি হয়, ও কি থাকে? এই যে দেখেন, নিউ হিসেবেও তৈরি হয়। নিউ হওয়ার পর যখনই অ্যাডমিটেড হয়, মিনিং কাজ করার জন্য সাবমিটেড হয়, তখনই ও রেডিতে যায়, মিনিং আই এম রেডি টু বি এক্সিকিউটেড। এইবার শিডিউলারের কাজ হচ্ছে অ্যালগরিদম চালায়, এই রেডি কিউয়ে যতগুলা ভদ্রলোক আছে তার মধ্যে যেইটাকে তার বেস্ট ফিট লাগে সেটাকে রান করবে। যখনই শিডিউলার কোনো একটাকে রান করার জন্য ডিসপ্যাচ করে দেয়, সাথে সাথে ও রানিং স্টেটে চলে যায়। এবং রানিং স্টেটে চলে যাওয়া অবস্থায় ওকে রান করে, সবসময় রান করে না, হয়তোবা কিছুক্ষণ রান করলো। কিছুক্ষণ রান করার পর কি হইতে পারে? ওর ওর আইও ইভেন্ট কল হইতে পারে। আইও ইভেন্ট কল মানে কি, যে আমি ইউজার ইনপুট দিতে চাচ্ছি, তো সেই মোমেন্টে তো সে রান করবে না। তো ওই টাইমটা কি সে ওয়েটিং হয়ে থাকবে। তো ওয়েটিং এ থাকা অবস্থায় ওয়েটিং কিউ এ বসে থাকবে, একটু আগে যেটা বললাম আর কি। তো ওয়েটিং কিউ থেকে থাকা অবস্থায় ধরেন আপনার লেখাটা শেষ, বা আপনি যেটা টাইপ করলেন শেষ, দিয়ে এন্টার টিপলেন, তারপরে ওকে আবার রেডি হয়ে গেল টু বি এক্সিকিউটেড, তারপরে আবারও রেডিতে যে বসে থাকলো, আবার তাকে শিডিউলার অ্যালগরিদম থেকে ডিসপ্যাচ হওয়া লাগবে। আরেকটা কাজ কি হতে পারে? ইন্টারাপ্ট। ইন্টারাপ্টটা কিভাবে কাজ করে? যে টাইম স্লাইস শেষ হয়ে গেছে, যে একটু আগে দেখালাম না, যে মেবি আপনি ২-৩টা ইনস্ট্রাকশন রান করার পর আপনাকে রান না করতে দিয়ে আরেকটা প্রসেসকে রান করলাম। তো সেই ক্ষেত্রে কি টাইম সাইজটা শেষ হয়ে গেল। তো যে ওইরকম ক্ষেত্রে ইন্টারাপ্ট হইলো। ইন্টারাপ্ট যদি কল করেন তার মানে কি? যেটা বললাম আরকি। তো সেই মোমেন্টেও সে কি করলো? তাকে ব্যাক করে রেডিতে, মানে সিপিইউ তে রান করতেছে। এই মুহূর্তেই এক্সিকিউশন হচ্ছে, সেটা বাদে কোনো কিছুকে রানিং এ রাখা যাবে না।
আর প্রত্যেকটা জিনিসকে রানিং এ আসার আগে ওকে রেডিতে ব্যাক যাওয়া লাগবে, তারপর রানিং হওয়া লাগবে। আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা ডিরেকশনই ঘুরে ফিরে আগে রানিং এ যায়, সরি আগে রেডিতে যায় তারপর রানিং এ যায়। কারণ রানিং এর এই 331 এর মতো করে যদি ভাবেন, রানিং শুধু রেডি থেকেই আসে। দেখছেন খেয়াল করে? যদি স্টেট মেশিনের মতো করে দেখেন স্টেট গুলা, তো রানিং স্টেটটা সবসময় রেডি স্টেট থেকে আসে, বাকি সবকিছু ঘুরতে ফিরতে পারে। রানিং স্টেট রেডি বাদে কেউই আসতে পারে না। আর কাজ শেষ হয়ে গেলে তো টার্মিনেটেড হবে, এটা তো বুঝছেন, এটার বলার কিছু নেই। ওকে, তো এই যে পিসিবি ব্লকের মধ্যে কি কি ইনফরমেশন থাকে এগুলো আপনারা পড়বেন, আমি মোটামুটি সবই বলে দিছি। থ্রেডসটা আমরা আপাতত স্কিপ করি, থ্রেডসটা আমরা পরের টপিকে যখন পড়বো তখন ডিটেলসে দেখবো। তো এই আর কি, যে একটা পিসিবি ব্লকটার অ্যাকচুয়ালি আপনার লিনাক্স লেভেলের পিসিবি ব্লকটার মধ্যে কি কি স্ট্রাকচার ইনফরমেশন থাকে লেখা। সত্যি কথা বলতে এখানে সব লেখা না, এখানে আরো অনেক কিছু থাকে। কিন্তু এই যে দেখতে কেমন থাকে দেখবেন, কোথায় যে আঁকা আছে, এই যে এই যে দেখতে থাকে হচ্ছে এরকম, যে একটা রেডি কিউ থাকে, সে রেডি কিউবের মধ্যে হেড হচ্ছে প্রথম পিসিবি ব্লককে পয়েন্ট করে, টেল হচ্ছে লাস্টের পিসিবি ব্লককে পয়েন্ট করে, যেটা আমি একটু আগে এঁকে দিলাম আর কি। আর প্রত্যেকটা পিসিবি ব্লক এভাবে কানেক্টেড থাকে। এখানে একটু ভুল আছে, এখানে দেখে লাগতেছে সিঙ্গলি, বাট এটা আসলে ডাবলি, ঠিক আছে? এগুলো ডাবলি, মিনিং এই পার থেকেও কানেক্টেড ওই পার থেকেও কানেক্টেড থাকে। অ্যাটলিস্ট ওএস লেভেলে ডাবলি দুই দিক থেকে কানেক্টেড থাকে। এই ছবিটা ঠিক মতো রিপ্রেজেন্ট করে না, এই যে এই ছবিটা ঠিক মতো রিপ্রেজেন্ট করে, এই যে দেখেন ডাবলি কানেকশন। ঠিক আছে? এরকম ওয়েটিং এর আলাদা কিউ আছে। যখনই কেউ ওয়েটে যায় ও রেডি কিউ থেকে বেরোয় যায়। রেডি কিউ থেকে বেরোয় ওয়েটিং কিউয়ে চলে যায়। তো ওয়েটিং এর আলাদা কিউ আছে। প্রত্যেকটা এরকম আলাদা, আলাদা কিউ আছে। সেই কিউ এর মধ্যে অ্যাপেন্ড হইতে থাকে। তো আমরা এবার দেখব হচ্ছে যে আপনার একটা প্রসেস শিডিউলিং এ কতগুলা কিউ থাকে বা কিউ এর ফ্লোটা, ওয়ার্ক ফ্লোটা দেখতে কেমন হয়। আচ্ছা, সো কিউ এর ওয়ার্ক ফ্লোটা দেখতে কেমন হয় এই যে দেখেন খেয়াল করে। তো সবাই শুরুতে ঢুকে রেডি কিউয়ে। রেডি কিউতে ঢোকার পর যদি শিডিউলার এইটাকে ডিসপ্যাচ করে, মিনিং শিডিউলার যদি ওকে বলে দেয় যে তুমি কাজ করবা, তাহলে ও কি করে সিপিইউ অ্যালোকেশন পায়। এবং সিপি অ্যালোকেশন পেতে, পেতে যদি ও একটা আইও রিকোয়েস্ট করে, মিনিং আমি যে কিবোর্ড দিয়ে কিছু একটা লিখতে চাচ্ছি বা কোন একটা ইউজার ইনপুটের জন্য ওয়েট করতেছি, তখন ওর সাথে, সাথে কি করে রেডি কিউ থেকে বের হয়ে আইও ওয়েটিং কিউয়ে চলে যায়। দেখতে পারতেছেন কিনা? আইও ওয়েটিং কিউয়ে চলে যায়। যে আইও ইভেন্টের জন্য ওয়েট করে। যখনই আইও ইভেন্টটা কমপ্লিট হয় ও আবার রেডি কিউয়ে ব্যাক যায়। যাওয়ার পর আবার কি সিপিইউতে কাজ করার ট্রাই করে। আরেকটা কি হইতে পারে, সিপিইউতে কাজ করতে, করতে টাইম স্লাইস শেষ হয়ে গেছে, যেটা একটু আগে বললাম। যে ও যতক্ষণ কাজ করতেছে, করার পর কাজ শেষ হয়নি, তাই আমি ওকে বললাম তুমি আপাতত তাইলে বেরো, আরেকজনকে আমি কাজ দিই, কারণ তুমি অনেকক্ষণ ধরে কাজ করতেছো। তো টাইম স্লাইস শেষ হয়ে গেলে কি হবে, ওকে আবার আমি সাসপেন্ড করে রেডি কিউয়ে পাঠাই দিই, যাতে ওর পরে আবার কাজ করতে পারে পরে। আর চাইল্ড প্রসেস ক্রিয়েট করারটা তো জানেনই, আপনারা তো এগুলো ল্যাবে দেখেই ফেলছেন, তো আজকে আমি এটা খুব ডিটেলসে না বলি। তো চাইল্ড প্রসেস যখন আপনি ক্রিয়েট করবেন, তারপরে আমরা কি প্যারেন্ট প্রসেসটা কি ওয়েট কল করতে পারে না? ওই ওয়েট কল করলে যতক্ষণ না চাইল্ড প্রসেসটা টার্মিনেট হয়, চাইল্ড টার্মিনেশন ওয়েটিং কিউটা কমপ্লিট হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করে। যখনই চাইল্ড প্রসেসটা টার্মিনেট হয়ে যায়, তারপরে সে আবার রান করা শুরু করে। কিন্তু রান তো করে না, রেডিতে যায়, রেডি থেকে আবার রান করা শুরু হয়। আর ইন্টারাপ্ট কি, ওই যে অনেক রকমের ইন্টারাপশন, কন্ট্রোল সি চাপতে পারবেন, কন্ট্রোল ডি, অনেক রকমের ইন্টারাপশন কি থাকে যেগুলো করলে আপনি কোনো কারণে প্রসেসটাকে হুট করে থামাই দিতে চাচ্ছেন। তারও ইন্টারাপ্টেড ওয়েটিং কিউতে যে বসে থাকে, তারপর যতক্ষণ ইন্টারাপ্টটা না সলভ হয় ততক্ষণ পর্যন্ত ইন্টারাপশনে থেকে, তারপর আবার রেডি কিউয়ে ব্যাক যায়। তো এভরিথিং পয়েন্টস টু রেডি কিউ ফার্স্ট, তারপরে সিপিইউ। ও কেউ কিন্তু সিপিইউ তে রেডি কিউ বাদে অ্যাক্সেস করতে পারে না। এটাই আমি বুঝাইতে চাইতেছিলাম আর কি। সো হ্যাঁ, এবার আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, একটু খুবই মনোযোগ দিয়ে দেখেন এই জিনিসটা। সো আমি যখন প্রসেস নিয়ে কথা বলতেছিলাম, সো কাইন্ড অফ ইট ওয়াজ লাইক দিস, একটা প্রসেস ওয়ান রান করতেছে, করতে করতে একটা পয়েন্টে সিপিইউ ডিসাইড করলো, ওএস ডিসাইড করলো যে প্রসেস ওয়ানটা অনেকক্ষণ রান করতেছে, তোমার টাইম স্লাইস শেষ হয়ে গেছে, তুমি একটু ওয়েট করো, এবার আরেকটা প্রসেসকে রান করতে দাও। সো আমি কি ইমিডিয়েটলি প্রসেস ওয়ানকে থামায় প্রসেস টু রান করতে পারবো? এতক্ষণে যা নলেজ শুনছেন তা থেকে আপনাদের কি মনে হয়? মানে এই একই অ্যাটমিক সেকেন্ডে, মিনিং এই যেই যত নাম্বার ন্যানো সেকেন্ডে এই কাজ শেষ হয়েছে, এক্স্যাক্টলি ওই অ্যাটমিক ন্যানো সেকেন্ডে কি আরেকটা রান করতে পারবো? জি। জি না, টেকনিক্যালি। কারণ একটা কোর, মানে এগেন আমরা সবকিছু এক্সাম্পলটা ধরতেছি ধরেন একটা কোর নিয়ে, ঠিক আছে? তো ধরেন একটা কোর, তো তোমার কোডটা ইমাজিন করো, তুমি যখন প্রসেস ওয়ান রান করতেছিলা, এর জেনারেল পারপাস রেজিস্টারগুলো কি প্রসেস ওয়ানের কনটেক্সট দিয়ে ভরা ছিল না? পরে ইনস্ট্রাকশন কাউন্টারটা কি প্রসেস ওয়ানের ইনস্ট্রাকশন দিয়ে ভরা ছিল? সবকিছু কি তোমার প্রসেস ওয়ানের ইনফোগুলা দিয়ে ভরা ছিল? তো তোমাকে কি করতে হবে, এইখানে আগে প্রসেস ওয়ানের কনটেক্সট গুলাকে সেভ করতে হবে না? জি স্যার।
করে এই কনটেক্সট গুলাকে পিসিবি ব্লকে আপডেট করতে হবে না? প্রসেস 1 এর যে পিসিবি ব্লকটা ছিল, পিসিবি ব্লকে আপডেট করে পাঠাইতে হবে না যে তোমার আপাতত কারেন্টলি কনটেক্সটটা আপডেট করে পাঠাতে হবে। এই কাজটা যখন শেষ হবে, আফটার দ্যাট আমাকে কি করতে হবে? প্রসেস 2 এর যে পিসিবি ব্লক ছিল, প্রসেস 2 ও তো অনেকক্ষণ কাজ করতে পারে আগে, রাইট? আমি তো আর জানি না। প্রসেস 2 এর যে পিসিবি ব্লক ছিল, সেখান থেকে সবগুলা ভ্যালুকে আনলোড করে তোমার এখানে পাঠাইতে হবে না? অনলি আফটার দ্য আনলোডিং ইজ ডান অ্যান্ড সিপিইউর মধ্যে সবকিছু আনলোড হয়ে গেছে, তারপরেই কেবল প্রসেস 2 রান করতে পারবে না? জি স্যার, মানে হচ্ছে বুঝতে পারছি? সবকিছু প্রিপারেশনের আর ফিনিশ এক্স্যাক্টলি, করার কাজ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এই যে পুরা জায়গাটা, এই জায়গাটাতে সিপিইউ কি কোনো কাজ করতে পারছে? না স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড জব। এই জিনিসটাকে বলা হয় কনটেক্সট সুইচ। যে একটার কনটেক্সট আপলোড করে আরেকটার কনটেক্সট যে আনলোড করবে, এর মাঝখানের যে টাইমলাইনটা, এটাকে বলা হয় কনটেক্সট সুইচ। অ্যান্ড কনটেক্সট সুইচ ইটস এ পিওর ওভারহেড। এটাকে পিওর ওভারহেড বলে। পিওর ওভারহেডের মানে কি? পিওর হোয়াট ইজ হ্যাপেনিং? পিওর ওভারহেডের মানে হচ্ছে এই টাইমটা পুরোটাই ওয়েস্ট। কারণ এটা আমার ব্যর্থতা যে এই টাইমে আমি একটা প্রসেসকে সরায় আরেকটাকে আনার জন্য এই কাজটা করা লাগতেছে। এটা কিন্তু শেফের দোষ না। এটা কিন্তু দোষ কার? যে অপারেটিং সিস্টেম মানে যে শেফের সামনে উপকরণগুলো রাখতেছে তার। ব্যাপারটা বুঝছি? এই টাইমটাই সিপিইউ আইডল থাকে। ঠিক আছে? দিস টাইম সিপিইউ ইজ আইডল। তো এই কনসেপ্টটাকে বলা হয় কনটেক্সট সুইচ। সো কনটেক্সট সুইচ এগেইন কি? ইটস এ পিওর ওভারহেড, মিনিং দিস ইজ নট এ গুড থিং। এখন কনটেক্সট সুইচের ২ টা ভ্যারিয়েশন আছে। এটা আসলে স্লাইডে নাই। সো আপনারা এটা দেখে নেন। আমি এমনি আশা করতেছি আপনারা বই পড়বেন। তারপরেও একটু জাস্ট দেখাই দিই। সো কনটেক্সট সুইচের ২ টা ভ্যারিয়েশন আছে। ঠিক আছে? একটা হচ্ছে ভলান্টারি কনটেক্সট সুইচ, আরেকটা হচ্ছে ইনভলান্টারি কনটেক্সট সুইচ। ঠিক আছে? আমি ২ টাই এক্সাম্পল দিতেছি কনটেক্সট সুইচ। এখন আমি আপনাকে দেখাই যে হোয়াট ইজ এ ভলান্টারি কনটেক্সট সুইচ এন্ড হোয়াট ইজ অ্যান ইনভলান্টারি কনটেক্সট সুইচ। প্রসেস 1 প্রসেস 1 কাজ করতে, করতে শেষ হয়ে গেল। এক্সিকিউশন ইজ ডান। মিনিং প্রসেস 1 খুবই শর্ট, মেবি একটা প্রিন্ট হ্যালো স্টেটমেন্ট ছিল। খুবই শর্ট একটা কোড ছিল যেটা কাজ করতে, করতে শেষ হয়ে গেল। এখন যখন শেষ হলো, তারপরেও যদি সিপিইউর বা ওএস মানে প্রসেস 1 থেকে যখন ওএস কে আরেকটা প্রসেসকে আনলোড করতে হবে, ওর কনটেক্সট গুলাকে সরাই দিয়ে তারপরে নতুন প্রসেসের কনটেক্সট গুলাকে এনে তারপরে রান করতে হবে না প্রসেস 2 টাকে? তো এই জি যে স্যার। এইখানে যে কনটেক্সট সুইচটা হইছে, যদিও এটা বাধ্যতামূলক হইছে, কিন্তু এইটাতে কি অপারেটিং সিস্টেমের কোনো দোষ আছে? এই না স্যার। কনটেক্সট সুইচটা কিন্তু প্রসেসই শেষ। মানে একটা ন্যাচারাল এন্ডিং হইছে বলেই শেষ হইছে। অর প্রসেস 1 নিজের থেকে কোনো একটা ইন্টারাপ্ট পাইছে। মিনিং নিজের থেকে ইউজার ইনপুটের জন্য জিজ্ঞেস করছে। নিজের থেকে একটা IO কল করছে। নিজের থেকে কোনো একটা কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে কি ওএস এর দোষ আছে? আমি তো ওকে জোর করে টানি নাই। প্রসেসটাই চাইছে একটা ইউজার ইনপুট নিতে। প্রসেসটাই চাইছে কিছু করতে। সেটা তো আমার হাতে না। এটা তো পিওরলি প্রোগ্রামারটার হাতে, রাইট? তাহলে এই টাইপের সিচুয়েশনটাকে বলা হয় ভলান্টারিলি কনটেক্সট সুইচ। সো ভলান্টারি কনটেক্সট সুইচটাকে ওএস এর কোনো হাত নেই। সত্যি কথা বলতে ওএস ক্যান নট অপটিমাইজ এ ভলান্টারি কনটেক্সট সুইচ, কারণ এটা তো প্রসেসই চাইছে, আমার আর কি করার আছে? কিন্তু উল্টা, মিনিং প্রসেসটা রান করতে করতে প্রসেসটা আরো রান করতে পারতো, আরো রান করতে পারতো, কিন্তু আমি দেখলাম ও অনেকক্ষণ রান করতেছে, ওকে আমি নিজের থেকে আটকাই দিলাম। আটকাই দিয়ে বললাম তুমি এবার বেরো, আমি আরেকটা প্রসেসকে আনবো। তো এই যে এখানে যে কনটেক্সট সুইচটা হলো, এটা ইনভলান্টারি কনটেক্সট সুইচ। মিনিং আমি নিজের থেকে তাকে কিছুক্ষণ টাইম দেওয়ার পর, যেহেতু সে অনেকক্ষণ কাজ করতেছে, তাকে আমি সরাই দিয়ে আরেকটা প্রসেস আনলাম। তাহলে এই যে কনটেক্সট সুইচটা হলো, এটাকে বলা ইনভলান্টারি কনটেক্সট সুইচ। তো আমরা প্রাইমারিলি এই মানে যখন পারফরম্যান্স নিয়ে কথা বলি একটা ওএস এর শিডিউলিং এর, আমরা ইনভলান্টারি কনটেক্সট সুইচটাকে নিয়ে কথা বলি। ঠিক আছে? ভলান্টারিটা নিয়ে না। বুঝতে পারছি কেন? কারণ ইনভলান্টারিটা আমাদের হাতে, ভলান্টারিটা আমাদের হাতে না। স্যার ওকে একটা কে? জিনিস বেশিক্ষণ রান করলে হচ্ছে আমি ইনভলান্টারি ট্রাই করব। মানে হচ্ছে এটা আহ, করব। মানে নট নেসেসারি বেশিক্ষণ রান করলে, মিনিং আমি যদি ও আরো রান করতে পারতো, সেই অবস্থায় আমি ওকে জোর করে সরায় আনি, সেটা ইনভলান্টারি। মিনিং প্রসেস নিজে সরতে চাইনি, ওএস বাধ্য করতে সরতে। বাট হ্যাঁ, মেইন প্রাইমারি রিজন যার কারণে এটা হয় সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে তুমি রান করতেছো। যে এক্সাম্পলটা আমি আগের ক্লাসে দিছি নাকি তোমাদেরকে একটু আগে বললাম, আমি ভুলে গেছি। ব্রাইটনেস এর এক্সাম্পল কি তোমাদের দিলাম?
স্যার ব্রাইটনেস একটু আগে আপনি বলেছিলেন স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ, এই ক্লাসে দিছি। মাই গড! টানা ২ টা ক্লাস নিছি তো ঘোলায় যায়। সো ওই যে ওই এক্সাম্পলটাই ভাবো। সো এখানে আমার ডাউনলোডটাকে ইনভলন্টারিলি সরায়, ব্রাইটনেসটাকে কাজ করায় আবার তোমার ডাউনলোডটাকে অন করাচ্ছি না। সো এটা হচ্ছে একটা ইনভলেন্টারি কনটেক্সট সুইচ। তো ইনভলেন্টারি কনটেক্সট সুইচ গুলাই আমাদের জন্য টেকনিক্যালি ম্যাটার করে। মিনিং এইটার পারফরম্যান্সটাকেই মানে ইনভলেন্টারি কনটেক্সট সুইচটাকে কতখানি অপটিমাইজ করা যায়, এইটাই হচ্ছে আমাদের একটা ওয়ান অফ দ্য প্রাইম গোল। ঠিক আছে? আচ্ছা চল আমি দেখি আর কি, কি মিস করছি আজকে বলা। ওকে সো ডুয়াল মোড অপারেশন আছে আর প্রসেস ক্রিয়েশন। ওকে সো এবার আমি তোমাদেরকে কনটেক্সট সুইচের একটা একটা বেসিক ফর্ম অফ অপটিমাইজেশন দেখাই, যেহেতু আগের ক্লাসে বলতে বলতে বলে ফেলছি, তোমাদেরকেও দেখাই ফেলি। তো এখনকার সিপিইউ প্রসেসর গুলো অনেক হাই কোয়ালিটির, বুঝছো, মানে অনেক পাওয়ারফুল এবং এরা অনেক রকমের অপটিমাইজেশন করে। তো ধরেন একটা কোর, ঠিক আছে, কোর 1। সো আগে কি থাকতো, জেনারেল পারপাস রেজিস্টারের একটা কপি থাকতো, রাইট, জিপিআর এর। এখন কি থাকে জানেন, জিপিআর এর মাল্টিপল কপি থাকে। ধরেন জিপিআর 1 meaning multiple set of general purpose register, GPR2, GPR3, এরকম করতে করতে মাল্টিপল সেট অফ জেনারেল পারপাস রেজিস্টার থাকে। সো ধরেন একটা প্রসেস 1 রান করতেছে, একটা প্রসেস 1 রান করতেছে। তো ওর জন্য আমি জিপিআর 1টাকে ওকে অ্যালোকেট করে দিলাম যে তুমি এই জেনারেল পারপাস রেজিস্টারের জিপিআর 1 টুকুকে তুমি অ্যাক্সেস করতে পারবা, প্রসেস 1। এবার ওকে যখন আমি কনটেক্সট সুইচ করলাম, কনটেক্সট সুইচ করার সময় আমি যখন নতুন একটা প্রসেস আনলাম, প্রসেস 2 কে বললাম তুমি জিপিআর 2 অ্যাক্সেস করো। তাহলে আমাকে একটু বলো তো, প্রসেস 1 এর জন্য যে জিপিআর গুলা রাখা ছিল, এগুলাকে কি আমার সেভ করে এখানে আনার দরকার হলো? না স্যার, মানে এক্স্যাক্টলি। সো আমার অনেকখানি টাইম বাঁচলো না কনটেক্সট সুইচিং এ? জি স্যার। এইটাই। সো তুমি যে এখনকার মডার্ন ডে কম্পিউটার এত ফাস্ট কেমনে এতগুলা কাজ করে, মিনিং আমি তো তোমাকে একটু আগে দেখালামই, রাইট? আমার আর কত, আমার রাইজেন তোমার, সরি, আমার রাইজেন হচ্ছে তোমার 5660 অর সামথিং, মানে আমার রাইজেনে মেবি 16টা, সরি মেবি আর 6টা কোর, 12টা থ্রেড। তো এতগুলা প্রসেস ও রান করতেছে কেমনে, ও এতগুলা প্রসেস রান করতেছে কেমনে এত কম কোর নিয়ে? কারণ আমাদের সিপিইউর জন্য এখনকার মডার্ন ডে সিপিইউতে কনটেক্সট সুইচ করা ইজ ব্লেজিং ফাস্ট। মানে হ্যাঁ, তারপরেও এটা একটা ওভারহেড, বাট তুলনামূলক অনেক ফাস্ট। কারণ কি, আমার অনেকগুলো এরকম জেনারেল পারপাস রেজিস্টারের সেট আছে। তো কনটেক্সট সুইচে যে মেইন ইস্যুটা, জিপিআর এর ভ্যালুগুলোকে কপি করে এই পিসিবির মধ্যে বসাও, অনেক সময় লাগেও না। কারণ কি, ওর আরো অনেকগুলো খালি সেট আছে। তো প্রসেস 3 কে এরকম আরেকটা খালি সেট দিবে। কিন্তু এখানকারও একটা সমস্যা আছে। সমস্যা বলা ভুল, এটার একটা বটলনেক আছে। বটলনেকটা কি? ওই যে পিজিয়ন হোল প্রিন্সিপাল। প্রসেসের নাম্বার যদি জিপিআর এর নাম্বারের থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বাধ্য হয়ে কোনো একটাকে ডিলিট করে এখানে এনে সেভ করে রাখতেই হবে। তখন কিছু করার নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত খালি জিপিআর স্লট আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রসেসের কনটেক্সট সুইচটা অনেক ফাস্টার থাকতেছে। ব্যাপারটা বোঝা গেছে? তো এরকম আরকি অনেক রকমের অপটিমাইজেশন হয় আন্ডার দ্য হ্যান্ড। আপনারা বই পড়লে এরকম অনেক ডিটেইলড অপটিমাইজেশন দেখবেন। তো এই হইতেছে আমাদের আপাতত যা, যা জানা লাগবে। এবার আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে যে ওয়েল আমরা মোটামুটি বুঝে গেছি যে প্রসেসের কনটেক্সট গুলা কিভাবে কাজ করে, কনটেক্সট সুইচ কেমনে কাজ করে এন্ড হোয়াট নট। ঠিক আছে? এবার আমরা যে জিনিসটা নিয়ে পড়বো এটা হচ্ছে যে প্রসেসের, এটা আসলে ওএস এর সত্যি কথা বলতে ১ম টপিক, বাট যেটা আমরা আসলে ওভাবে করে পড়াই না। এটা হচ্ছে কার্নেল। কার্নেল মোড এই জিনিসটা সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া আছে? কেউ কখনো এই ওয়ার্ডটার সাথে পরিচিতি পাইছেন? আপনারা যারা ভ্যালোরেন্ট খেলেন তারা কিন্তু অলরেডি দেখছেন। আপনাদের ভ্যানগার্ড নামের একটা সফটওয়্যার চলে না? পিসি অন করার সময় ভ্যানগার্ড সফটওয়্যারটা অন হয় এবং পিসি অফ করার পর অফ হয়। ও আপনি কখনোই মাঝপথে যদি ভ্যানগার্ড অফ করেন, আপনার জীবনেও ভ্যালোরেন্ট অন হবে না। ওকে বলবে ভ্যানগার্ড আগে অন করো, তারপরে ভ্যালোরেন্ট অন করতে পারবে। এবং ভ্যানগার্ড কেমনে অন করবা? রিস্টার্ট দাও পিসি। তো হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? সেটা হচ্ছে আপনার ভ্যানগার্ড কার্নেল লেভেলে কাজ করে। তো আপনার অপারেটিং সিস্টেমটা দেখতে অনেকটা এরকম, যে আমি যদি ইউজার লেভেলে প্রিভিলেজ সিস্টেমটার হায়ারার্কি দেখাই, তো আপনি হচ্ছেন ইউজার এবং এই ইউজার স্পেসে আপনি খুবই সীমিত কিছু কাজ করতে পারবেন। আর দেয়ার ইজ অ্যানাদার স্পেস যেটাকে বলা হয় কার্নেল স্পেস। ঠিক আছে? এবং আপনি কারণ আপনি ইউজার হয়ে কখনোই অপারেটিং সিস্টেম বা সিস্টেমের কোনো রিসোর্সকে ইউজ করতে পারবেন না। একমাত্র কার্নেল লেভেলই ক্রিটিক্যাল রিসোর্স গুলাকে বা যেকোনো রিসোর্সকে টু বি অনেস্ট অ্যাক্সেস করতে পারে। ক্রিটিক্যাল রিসোর্স গুলাকে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? ইম্পোর্টেন্ট ইনফরমেশন গুলা সবসময় ক্রিটিক্যাল রিসোর্স গুলাকে কার্নেল লেভেলে অ্যাক্সেস করতে পারে। সো আমি হচ্ছে ইউজার লেভেল। সো অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি বিলং করে ইন দিস স্ফিয়ার। মিনিং অপারেটিং সিস্টেমের জুরিসডিকশনটা বিলং করে এখানে।
সো অপারেটিং সিস্টেম যখন আপনার কাছ থেকে কোনো কাজকে নিজে নিয়ে কাজ করে, ও কার্নেল লেভেলে শিফট করে বা কার্নেল মোডে শিফট করে, তারপরে কাজগুলো করে। ইটস লাইক আপনার ২ টা মোড, একটা সিরিয়াস মোড, একটা নন সিরিয়াস মোড। ঠিক আছে? সো আপনি ইউজার লেভেল থেকে ডিরেক্টলি কখনো কার্নেল লেভেলে যেতে পারবেন না। আপনাকে থ্রু এ প্রপার প্রসিডিউর যেতে হবে। যে প্রসিডিউরের থ্রুতে যেতে হয়, এই প্রসিডিউরটার নামই হচ্ছে সিস্টেম কল। সিস্টেম কল ইজ অ্যান এপিআই বা একটা গেটওয়ে সিস্টেম। যে গেটওয়ে সিস্টেম দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি যে আমাকে প্লিজ কার্নেল লেভেল অ্যাক্সেস দাও। অ্যান্ড যখনই আপনি কলটা করবেন, করার পর ওএস ডিসাইড করবে যে তোমাকে কি কার্নেল লেভেলের কাজটা করতে দেওয়া যায় কিনা। যদি ওএস ডিসাইড করে করতে দেয়, ও এখানে আপনার কাছ থেকে হ্যান্ড ওভার নিয়ে নেয় কাজটাকে। ওএস এই জায়গায় ইন্টারভেনশন করে হ্যান্ড ওভার করে আপনার কাজটা নিয়ে নেয়। নিয়ে নিজে ওএস কার্নেল লেভেলে আপনার কোডটাকে কনভার্ট করে কাজগুলা করে আবার আপনাকে ব্যাক করে আপনাকে আবার ইউজার লেভেলে কনভার্ট করে কাজটাকে তারপর আবার আপনার কাছে পাঠায়। ব্যাপারটা কি বোঝা গেছে? সো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ইউজার লেভেল কাজগুলো কেমন হতে পারে? আপনি রিয়াল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই যে ধরেন আপনি আজকে দাঁত ব্রাশ করবেন কিনা? আপনি আজকে কয়টায় ঘুম থেকে উঠবেন? মেবি সেটা হচ্ছে আপনার পুরা ডিসিশনটাই আপনার। এখানে আসলে অপারেটিং সিস্টেম লেভেলের কোনো কাজ নেই। বেসিক একটা কিছু প্রিন্ট করবেন। সেটা মেবি শুধু আপনারই ডিসিশন, প্রিন্ট করবেন অ্যান্ড দেখাবেন। এটাতে ইউজার লেভেলের মেবি কোনো কার্নেল লেভেলের মেবি কোনো রকমের কোনো হস্তক্ষেপ করা লাগতেছে না। কিন্তু আপনি একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে চাচ্ছেন, আপনি কোনো একটা ভ্যারিয়েবল ওপেন করতে চাচ্ছেন, কোনো একটা মেমোরি স্লট ওপেন করতে চাচ্ছেন, একটা প্রসেস তৈরি করতে চাচ্ছেন, এরকম কোনো প্রিভিলেজ ইনস্ট্রাকশন রান করতেছেন। সো আমি যদি উল্টা রিয়েল লাইফ এক্সাম্পলটায় ব্যাক যাই, সো আপনি দাঁত ব্রাশ করবেন কিনা, ঘুম থেকে কয়টায় উঠবেন, এটা আপনার উপর। কিন্তু আপনি চাচ্ছেন আজকে আমি শিক্ষা সিস্টেমের কিছু একটা চেঞ্জ করব। তো আপনি যদি আজকে চান যে আপনি শিক্ষা সিস্টেমের বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো একটা পার্টিকুলার এডুকেশনের একটা অ্যাসপেক্ট চেঞ্জ করবেন, আপনি কি নিজে পারবেন? আপনি কিন্তু পারবেন না। আপনার কি করতে হবে? আপনার অথরিটি, আপনি ইউজার হয়ে আপনার কি করতে হবে? অথরিটি বা যে লেটস সে সেক্রেটারি, সেই সেক্রেটারির কাছে যেয়ে সিস্টেম কল করে তাকে জানাইতে হবে যে আমি এই কাজটা করতে চাচ্ছি, আমাকে কাইন্ডলি এই কাজটা করতে হেল্প করেন। সেক্রেটারি তখন কি করবে? আপনার কাগজপাতি সব নিয়ে সে নিজে আপনার কাগজপাতিগুলো নিয়ে সে নিজে হ্যান্ড ওভার করে নিবে আপনার কাজটা, করে কার্নেল মোডে কনভার্ট হয়ে যাবে। হওয়ার পর সে যে অ্যাকচুয়াল সেক্রেটারির সাথে কথা বলবে। কথা বলার পর সেই সেক্রেটারি যেই রিপ্লাই দিবে যে আচ্ছা এটা এভাবে করে সলভ করা যায়, সে রিপ্লাই করার পর সেই রিপ্লাইটা আবার সেক্রেটারি আপনাকে পাঠাবে। ব্যাপারটা বুঝছিস? আপনি খালি সিস্টেম কল পর্যন্তই কাজ করেন। আপনি সিস্টেম কল পর্যন্তই কাজ করেন। এরপরে কি হচ্ছে না হচ্ছে সেই পুরা কাজটা ওএস আপনাকে করে দেয়। তো এই যে ২ টা মোড অফ অপারেশন, একটা ইউজার মোড, একটা কার্নেল মোড, এই ২ টা মোড হচ্ছে ওএস হ্যান্ডেল করে। ঠিক আছে? তো আপনি বলতেছেন যে ফাইলটা ওপেন করবেন। আপনি চেকও করেন নাই ফাইলটা এক্সিস্ট করে কিনা, আপনি এটাও চেক করতেছেন না ফাইলটায় আপনার প্রিভিলেজ আছে কিনা, আপনি কি আদৌ অ্যাক্সেস করতে পারবেন কিনা। এই কোনো কিছু কিন্তু আপনি চেক করতেছেন না। আপনি জাস্ট বলতেছেন ওপেন করবেন। তো এই চেকটা কে করে দিচ্ছে? এই চেকটা অপারেটিং সিস্টেম আপনার জন্য করে দিচ্ছে। তো কিভাবে করতেছে? আপনি সিস্টেম কল করলেন যে ওপেন করতে চাই ফাইলটা। এরপরে ওই চেকের যা করা লাগে চেকের সবকিছু হচ্ছে আপনার ইয়ে করে দিচ্ছে। আপনার ওএস আপনার জন্য করে দিচ্ছে। করে তারপরে আপনাকে জাস্ট উত্তরটা ব্যাক পাঠাচ্ছে। তো আপনি আসলে কোনো কাজই করতে পারেন না। আপনি জাস্ট কল করতে পারেন রিকোয়েস্ট, ওএস আপনার জন্য করে দেয়। ঠিক আছে? সো দেয়ার আর 2 মোড অফ অপারেশন তাইলে, রাইট? একটা হচ্ছে কার্নেল মোড, একটা ইউজার মোড। সো এই যে দেখেন, সো ডুয়াল মোড অপারেশন বলা হয় এজন্য আমাদের পুরা এই এন্টায়ার এক্সিকিউশন স্ট্র্যাটেজিটাকে বা এক্সিকিউশন ফ্লোটাকে ২ টা মোডে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্নেল মোড, যেটা হচ্ছে 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আরেকটা হচ্ছে ইউজার মোড, যেটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? তো একটা ফ্ল্যাগ বিট থাকে, কার্নেল বিট বা ইউজার বিট। সো ইউজার যখন একটা প্রসেসকে এক্সিকিউট করতে একটা সিস্টেম কল করে, সাথে ওএস কি করে? এই আপনার যে এক্সিকিউশনের মোডটা, সেই মোডের বিটটাকে 0 থেকে 1 থেকে কনভার্ট করে 0 করে দেয়। তার মানে এই যে কার্নেল লেভেলে চলে আসলাম। দেখতে পাচ্ছি কার্নেল লেভেলে চলে আসলাম। তারপরে সে এক্সিকিউট করে সিস্টেম কলটা। করার পর আবার মোড বিটটাকে 1 এ কনভার্ট করে ইউজার মোডে ব্যাক এনে আপনাকে পাঠায় দেয়। তো আপনি আবার ইউজার মোডে যেই সব দেখতে পান। তো আপনি যখন মোড বিট 1, আপনি চাইলেও কার্নেল মোড অ্যাক্সেস করতে পারবেন না। কারণ আপনাকে তাহলে কি করতে হবে? আপনাকে ওই যে সিস্টেম কলের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। লাইক প্রপার প্রসিডিউর ফলো করে রিকোয়েস্ট করতে হবে। মানে আপনি লিটারালি জাস্ট রিকোয়েস্ট করেন যে প্লিজ আমাকে অ্যাক্সেস দেন। তারপরে ওরা দেয়। সো কাইন্ড অফ ওয়ার্কস লাইক দিস। তো এগুলাই। আর আপনাদের সিস্টেম কলের বাকি ডিটেইলস সত্যি কথা বলতে আপনারা ল্যাবে দেখে ফেলছেন। সো আমি অতটা ইয়ে করতেছি না। অনেক রকমের সিস্টেম কল, প্রসেস কন্ট্রোল করার, ফাইল ম্যানিপুলেট করার, এই যে লিনাক্স লেভেলে যে ফাইল ম্যানিপুলেটরি সিস্টেম কল, এগুলো আপনারা অলরেডি ল্যাবে দেখে ফেলছেন। আর প্রসেস কন্ট্রোলের যে ৩ টা, এটাও ল্যাবে দেখে ফেলছেন। আমি পরের ক্লাসে একটু ডিটেইলসে বলবানি কিভাবে এগুলা কাজ করে, বাট সত্যি কথা এত ডিটেইলসও যাব না। কারণ আপনারা এগুলা ল্যাব করতেছেন। আর এখানে আরো ওই যে ইনফরমেশন পাওয়ার, স্লিপ, কল করার, অ্যালার্ম, বিভিন্ন টাইপের সিস্টেম কল কিভাবে কাজ করে, এগুলো সব বলা আছে।
আর এর পরের থেকে যা অপারেশন প্রসেস, এটা থেকে আমি যেহেতু আগের ক্লাসে শেষ করতে পারিনি, এই ক্লাসেও দেখালাম না, পরের ক্লাস যখন অফলাইন হবে পরের ক্লাস থেকে আমি ইনফরমেশন গুলো কিভাবে কাজ করে সব দেখাবো। তো এরপরে এক ক্লাসে আমরা পুরা এই সিলেবাসটা শেষ করে ফেলবো, সরি প্রসেসর আর কি, এন্টার সিলেবাসটা শেষ করে ফেলবো। সো এই আর কি। তো আপনারা গাইজ ল্যাবগুলো একটু নিজেদের মতো করে করেন, যদি ল্যাবগুলো ওপেন করে এখন থেকে রান্না করেন, মাথায় রাখবেন যে আপনি যত মানুষকেই জিজ্ঞেস করবেন সবাই একই কথা বলে, অনেক কমপ্লেক্স, অনেক কর্নার কেস, অনেক কিছু শেখা লাগে, এত কিছু শেখা লাগে যে মাথায় থাকে না। মাথায় থাকে না কারণ আপনারা এগুলোকে খালি বইয়ের মতো করে পড়তেছেন, কখনো কোডে কনভার্ট করে ট্রাই করতেছেন না। আপনি মাথায় রাখেন যে আপনাকে আমি একটা 10 মিলিয়ন লাইনের একটা কোডকে, বা 10 মিলিয়নেরও বেশি ইফ আই এম নট রং লিনাক্স এখন, তো একটা 10 মিলিয়ন লাইনের উপরের একটা কোড বেসকে আমি আপনাকে ডায়াগ্রাম এঁকে এঁকে শেখানোর চেষ্টা করতেছি। তো আপনি অবশ্যই এখানে সব কর্নার কেস আপনি শিখবেন না, কারণ আপনি আসলে ওএসটা বানানোর ট্রাই এর পার্সপেক্টিভে ভাবতেছেন না। আপনি ভাবতেছেন যে আমি এটা শিখবো। লাইক ইমাজিন করেন সফটওয়্যারটা আপনাকে কোড না করতে শেখায়, সফটওয়্যারের ডায়াগ্রাম গুলা খালি শিখাচ্ছি, তো সেটা তো কমপ্লেক্স লাগবেই। সো আপনি যদি এই কোড গুলা করতে চান তখন বুঝবেন এটা আরো অনেক বেশি কমপ্লেক্স, তখন আপনার এই জিনিসগুলো ডাইল ভাত লাগা শুরু করবে, ঠিক আছে? সো আপনি যদি অ্যাকচুয়ালি দেখেন যে আপনি আপনি যখন ল্যাবগুলা করবেন আপনি অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্ট কেন কাজ করতেছে, ফোর কিভাবে কাজ করে, ওটা কিভাবে কাজ করে, বিভিন্ন পয়েন্টে এগুলা কোড করে, বিভিন্ন পয়েন্টে ডিবাগার বসায়, বিভিন্ন পয়েন্টে প্রিন্ট বসায়, বা গুগল করে, এআই কে ইউজ করে, হোয়াট এভার ইট ইজ, করে করে ডিটেলসটা শেখার ট্রাই করবেন। না হলে আপনি আসলে কখনোই পুরোপুরি প্রপারলি বুঝবেন না যে ওএস এর কোন পার্ট কি কাজ করে। এবং এক্সাম হলে আমরা লাখ লাখ ভেরিয়েশন অফ কোয়েশ্চেন করতে পারবো, এবং কোনোটাই আপনারা পারবেন না যদি শুধু এই সব জিনিসপাতি মুখস্থ করে যান বাট নাই বুঝেন ইন্টারনালি হইতে চাইতেছে কি। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিলাম না যে জেনারেল পারপাস অনেকগুলো কপি থাকে, এটা কিন্তু কোথাও নাই, মেবি বই আছে আমি শিওর না। তো এইগুলো আপনি বুঝবেন কেন? আপনাকে আসলে এগুলো ঘাটাঘাটি করতে হবে যে কন্টেক্সট সুইচটাকে কিভাবে ফাস্টার করা যায়। এভাবে করতে করতে আপনাদের ইনডেপথ নলেজটা আসবে। ঠিক আছে, এন্ড দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান সিকিউর এ ভেরি গুড মার্ক ইন দিস কোর্স। আচ্ছা, তো ঠিক আছে গাইস, পরের ক্লাসটা অফলাইনে হবে, আপনারা জানেন আই হোপ। সো পরের ক্লাস থেকে আমি আবার বলে দিই, এক্স্যাক্টলি টু দ্য ডটে আসবেন। আমি টু দ্য ডটে ক্লাস শুরু করব, এন্ড আই উইল বি ভেরি অ্যানয়েড যদি আপনারা টাইমলি না আসেন, কারণ এইখান থেকে সত্যি কথা বলতে আমাদের আসলে টপিক শেষ হবে না যদি আমি বারবার বলার পর আপনারা লেট করেন। সো টাইমলি আসবেন, টাইমলি যাবেন। পরের ক্লাস থেকে অফলাইন হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে গাইজ, এটাও কিন্তু রেকর্ড টেকর্ড নাই, আপনাদের যদি রেকর্ডিং লাগে আমার এই সব পুরো এন্টার কোর্সটাই রেকর্ড করা আছে, আপনি জাস্ট ইউটিউবে যে সার্চ দিবেন এই যে সিএসসি 321 HFN লিখে সার্চ দিবেন, ঠিক আছে? দিলে দেখবেন আমার একটা প্লে লিস্ট চলে আসবে, এখানে আমার প্রত্যেকটা কোর্সের, এই কোর্সে যা যা আছে সবকিছু দেখবেন এখানে আপনার রেকর্ড করা। প্রথম ভিডিওটার অডিওটা একটু খারাপ, আগের থেকে বলে নিলাম। আর বাকি পুরো এন্টার বলতে পারেন ফাইনাল পর্যন্ত যা যা জিনিস লাগবে অ্যাকচুয়ালি, মানে কোর কম্পোনেন্টস গুলো ফাইনাল পর্যন্ত, কোর কনসেপ্ট গুলো সবকিছু বলা আছে। তো আপনারা যদি নিজেদের মতো করে আগে থেকে প্রিপারেশন নিয়ে দেখে আসতে চান তাও চলবে, বাট আমি বলবো এটা দেখার থেকে ভালো বই পড়ে আসেন, কারণ শেষমেশ আপনি যাই দেখেন বই পড়া লাগবে। তো এইসব জিনিসে টাইম ওয়েস্ট না করে বই পড়ে আসেন, তাহলে আপনাদের জন্য অনেক বেটার। তো ঠিক আছে গাইস, ক্লাস শেষ আজকে। ইনশাল্লাহ পরের দিন দেখা হবে, অ্যাটেন্ডেন্স নিলাম না আমরা, পরের দিন অফলাইন অ্যাটেন্ডেন্স নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, স্যার আল্লাহ হাফেজ। একটু জি কথা ছিল। জি, স্যার একটু কথা ছিল। বলেন বলেন। স্যার আমার আনফরচুনেটলি একটু অ্যাক্সিডেন্ট করার কারণে আমার পায়ে ফ্র্যাকচার হয়, মানে হুম হুম, কিছুদিন আগে। আয় তো হায়। আমি হাঁটতে পারি না।